চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা আজকে কভার করতে চলেছি পদার্থের তরল অবস্থা বলে যে চ্যাপ্টারটা আছে, যেটা কিনা লিকুইড স্টেট অফ ম্যাটার। সেই লিকুইড স্টেট অফ ম্যাটার পদার্থের তরল অবস্থা, তার হচ্ছে আজকে আমরা কভার করব হচ্ছে সেকেন্ড পার্টটা। প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা ছিল হচ্ছে সলিউশন বা দ্রবণ, যেটা থরলি কভার করেছি। এর মধ্যে সলিউশন বা দ্রবণের কিছু নিউমেরিক্যাল দেখবে রেডি করছি, নিউমেরিক্যালের কিছু ভিডিওস রেডি হচ্ছে। সেই নিউমেরিক্যাল ভিডিওস গুলো তোমরা এর মধ্যে তোমাদের পাঠিয়ে দেবো বা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো সেই নিউমেরিক্যালের ভিডিওস গুলো তোমরা ফলো আপ করো, কারণ ওখানে পুরো সলিউশন থেকে যত রকমের নিউমেরিক্যাল হতে পারে, লাইক হেনরিজ ল হতে পারে, লাইক মোলারিটি, নর্মালিটি, মোল ফ্র্যাকশনস এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল হতে পারে। এছাড়া বাষ্পচাপ বা ভেপার প্রেসার, এছাড়া কলিগেটিভ প্রপার্টি গুলো, এছাড়া ভ্যান্ট অফ ফ্যাক্টর। সো নিউমেরিক্যালের টাইপ সব মিলিয়ে প্রায় ধরে রাখো তুমি 30 থেকে 32টা নিউমেরিক্যাল করবো। সব মিলিয়ে হয়তো 30 থেকে 32টা নিউমেরিক্যাল হবে এবং 3টে ভিডিও হয়তো আসছে। প্রত্যেকটা ভিডিওতে হয়তো 10টা করে নিউমেরিক্যাল থাকছে। তোমার 30 থেকে 32টা টোটাল নিউমেরিক্যাল থাকছে। প্রত্যেকটা ভিডিও হয়তো 8 ঘন্টার মতন করে হচ্ছে, যেখানে 10টা করে আমরা নিউমেরিক্যাল কভার আপ করছি। ঠিক আছে, তো সেই সব ভিডিওস গুলো, সলিউশনের যে ভিডিওগুলো, নিউমেরিক্যাল ভিডিওগুলো আসছে, সেগুলোর মধ্যে দেখো। আর আজকে আমরা সেকেন্ড পার্টে আসছি, সেটা হচ্ছে পদার্থের তরল অবস্থার লিকুইড স্টেটের কোলয়েড। সো প্রথমে আমাদের জানতে হবে কোলয়েডটা কি, এবং তারপরে জানতে হবে কোলয়েড আর সলিউশনের মধ্যে ডিফারেন্স কি। এই দুটো প্রথমে আমাদের বেসিক পার্ট, এটা এক্সামের সঙ্গে রিলেটেড নয়, এটা একদম বেসিক আইডিয়া নিতে হবে যে কোলয়েড কি এবং সলিউশনের সঙ্গে ডিফারেন্স কি। কারোর কথা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করো। এমনিতে গলাতে প্রচুর ব্যথা আছে, সকাল থেকে ফিভার ছিল, তো তোমাদের ক্লাসটা ওই জন্য আমি অফলাইন আজকে করাতেও পারিনি। তো কোথাও কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করো, আদারওয়াইজ একই কথা হয়তো বারবার আজকে রিপিট করতে পারবো না। তাই কোথাও অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? চলো শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে, প্রথম জানবো সলিউশনও পড়েছি, আবার কোলয়েডও দেখছি। দুজনেই কি একই রকম, কি ডিফারেন্স, আর আমরা একটু বোঝার সুবিধার জন্য কেমন করে ভাববো। প্রত্যেকে বই খুলে দেখো, বইয়ের সঙ্গে ট্যালি করে নিও। তো প্রথমে আমরা সলিউশন আর কোলয়েডের এক্সাক্ট সিচুয়েশনটা দেখবো। সলিউশন বা দ্রবণ যাকে বলি আমরা, সলিউশনের দুটো কম্পোনেন্ট থাকে। একটাকে বলি সলভেন্ট, যেটা কিনা যদি সল্ট ওয়াটার হয় তাহলে ওয়াটারটা হচ্ছে সলভেন্ট, যেটার মধ্যে কেউ ডিজলভ হয়। আর একটা হচ্ছে সলিউট, বাংলায় বললে এটা হচ্ছে দ্রাব, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দ্রাবক। এটা হচ্ছে দ্রাব, এটা হচ্ছে দ্রাবক, তাই তো? তাহলে একটা হচ্ছে সলিউট, একটা হচ্ছে সলভেন্ট। এই দুটো পার্ট মিলে তৈরি হয় একটা হোমোজিনিয়াস মিক্সচার, যাকে আমরা বলি সলিউশন। হোমোজিনিয়াস মিক্সচার মানে একটা ইউনিফর্মলি সবকিছু মিক্স হয়ে আছে। অর্থাৎ এমন নয় যে কোনো এক জায়গায় বেশি চিনি আছে, অন্য জায়গায় কম চিনি আছে। যদি চিনির জল বানানো হয়, চিনির জলের মধ্যে যদি চিনিটা গুলে যায়, সব জায়গাতে ইউনিফর্মলি কিন্তু মিষ্টি স্বাদটা পাওয়া যাবে। ইউনিফর্মলি মানে চিনিটা জলের মধ্যে পুরো ইউনিফর্মলি মিশে গেছে। তো সলিউশনের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে একদম ইউনিফর্ম মিক্সিং। সলিউশনে কি হবে? একদম ইউনিফর্মলি মিশে যাবে সবকিছু। এটা হচ্ছে, এবং সলভেন্ট আর সলিউট, সলভেন্টটাও হতে পারে। আচ্ছা, সলভেন্টটা কি কি হতে পারে? সলভেন্টটা সলিড হতে পারে, সলভেন্টটা লিকুইড হতে পারে। চিনির জল হলে সলভেন্টটা লিকুইড হয়, সলভেন্টটা গ্যাসও হতে পারে। আবার সলিউটে একই রকম ভাবে সলিউটটাও 3 রকম হতে পারে। সলিউটটাও সলিড হতে পারে, সলিউটটাও লিকুইড হতে পারে, ঠিক আছে? সলিউটটাও গ্যাস হতে পারে। এদের এক্সাম্পল গুলো আমরা সলিউশন চ্যাপ্টারে দেখেছিলাম, যে সলিড সলিউশন, লিকুইড সলিউশন, গ্যাস সলিউশন, আবার সলিড লিকুইড সলিউশন, সলিড গ্যাস সলিউশন, লিকুইড সলিড সলিউশন, গ্যাস সলিড বা গ্যাস লিকুইড সলিউশন। সো ডিফারেন্ট টাইপের হতে পারে, ঠিক আছে? অর্থাৎ যে কেউ হতে পারে সলিড লিকুইড গ্যাসের মধ্যে, যে কেউ একটা সলভেন্ট হতে পারে, যে কেউ একটা সলিউট হতে পারে। এখন কোলয়েডটা তাহলে কি? সলিউশনের মধ্যে তাহলে পুরোপুরি ইউনিফর্ম মিশে যাচ্ছে, এটা বুঝতে পারছি। সলিউশনে সবকিছু একদম ইউনিফর্মলি মিক্স হয়ে যাচ্ছে। তাহলে সলিউশনের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইউনিফর্ম মিক্সিং। ইউনিফর্ম মিক্সিং বাংলায় বললে সমসত্ব মিশ্রণ। হোমোজিনিয়াস মিক্সচার বা ইউনিফর্ম মিক্সচার বাংলায় বললে হচ্ছে সমসত্ব মিশ্রণ, মানে পুরোপুরি একদম সব জায়গাতে একই রকম, ঠিক আছে? সব জায়গাতে হচ্ছে একই রকম। এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ বা ইউনিফর্মলি, অর্থাৎ সলিউট এবং সলভেন্ট একদম ইউনিফর্মলি সব জায়গায় মিশে আছে, রাইট? আচ্ছা, চলে আসছি এবার কোলয়েডের ব্যাপারটা কি।
আর এখানে সমসত্ব মিশ্রণ বা ইউনিফর্ম মিক্সচার তৈরি হচ্ছেই বা কেমন করে? সো এখানে একটা সলিউশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যে কখন সলিউশন তৈরি হওয়া সম্ভব। দেখো কি হচ্ছে, আলটিমেটলি সলভেন্ট আছে, সলভেন্টের মলিকুল গুলোর ফাঁকে ফাঁকে এই সলিউটের মলিকুল গুলো ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আমরা ডিসলভ হওয়া বলে থাকি। যে সলভেন্ট আছে, সলভেন্টের মলিকুলের ফাঁকে ফাঁকে সলিউটের মলিকুল গুলো হাইড আউট হয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। ঠিক আছে, ধরো একটা ক্লাসরুম, একটা বড় ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে অনেক বড় বড় স্টুডেন্টসরা বসে আছে, বড় বড় মানে ক্লাস 12 এর ধরো স্টুডেন্টসরা বসে আছে। তাই ক্লাস 12 এর স্টুডেন্টসরা মিলে তৈরি করেছে একটা বড় সলভেন্ট, অনেকটা জায়গা নিয়ে একটা ক্লাসরুমটা হয়ে গেছে সলভেন্ট, যেখানে বড় বড় সাইজের মলিকুল ক্লাস 12 এর স্টুডেন্টসরা বসে আছে। এবার ধরো এই 12 এর স্টুডেন্টসদের ফাঁকে ফাঁকে ঢুকে গেল হচ্ছে ক্লাস 1 এর কিছু বাচ্চা। তো তাদেরকে দেখতে তো পাওয়া যাবে না, তারা তো লুকিয়ে পড়বে চেয়ারের তলায়, টেবিলের তলায়, বা স্টুডেন্টসদের আড়ালে, স্টুডেন্টসদের পিঠের পিছনে, দুজন স্টুডেন্টসের মাঝখানে একদম প্রপারলি লুকিয়ে পড়বে, বুঝতেই পারা যাবে না যে ওই ক্লাস 12 এর স্টুডেন্টস গুলোর ফাঁকে ফাঁকে ক্লাস 1 এরও কিছু বাচ্চা হয়তো লুকিয়ে বসে আছে। বাইরে থেকে হয়তো দেখতেই পাওয়া যাবে না, বুঝতেই পারা যাবে না, মানে পুরোপুরি লুকিয়ে পড়েছে। কোথায় লুকিয়েছে? দুজন স্টুডেন্টের, দুজন ক্লাস 12 স্টুডেন্ট যারা বড় বড় স্টুডেন্টস আছে তাদের ফাঁকে ঢুকেছে, তাদের মাঝখানে ঢুকে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না বাইরে থেকে, এবং এইভাবে পুরো ইউনিফর্মলি ছড়িয়ে গেছে। অর্থাৎ ওই ক্লাসের মধ্যে ক্লাস 12 এর স্টুডেন্টস সব আছে, ক্লাস 1 এর স্টুডেন্টস সব আছে, কিন্তু 1 এর স্টুডেন্টসদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ তাদের সাইজ এতটাই স্মল যে তারা ক্লাস 12 এর স্টুডেন্টসদের ফাঁকে ফাঁকে ঢুকে পড়েছে, এবং সমস্ত জায়গা জুড়ে ক্লাস 1 এর স্টুডেন্টস গুলোও ছড়িয়ে গেছে, স্মল সাইজ ছিল ওদের। তাহলে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি সলিউশন তৈরি হওয়ার? সলিউশন তৈরি হতে গেলে এই যে ক্লাস 1 এর বাচ্চাগুলো যারা হচ্ছে সলিউট বলছি, ওদের সাইজটা খুব কম কম হতে হবে, স্মল সাইজ হতে হবে। সলিউটের সাইজ খুব স্মল হতে হবে। স্মল মানে কতটা স্মল? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার থেকেও স্মল, 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার তার থেকেও স্মল যদি হয়, তাহলে সলিউট পার্টিকেল গুলো কি হবে? তাহলে হবে হচ্ছে সলিউট পার্টিকেল গুলো, আমরা বলতে পারবো সলিউট মানে দ্রাব, যেটা কিনা গুলছে আর কি, সলিউট পার্টিকেল গুলি সলভেন্ট মলিকুলের ফাঁকে, মানে সলভেন্ট পার্টিকেলের স্পেসের মধ্যে, সলভেন্ট পার্টিকেলের মধ্যে যে স্পেস আছে, স্পেসের ফাঁকে তোমার ওদের ফাঁকে প্রবেশ করে যাচ্ছে। সাইজ যখন স্মল হচ্ছে তখন এই সিচুয়েশনটাই হচ্ছে যে সলিউট যারা কিনা দ্রাব, সেই সলিউটের পার্টিকেল গুলো সলভেন্ট যারা কিনা দ্রাবক, তাদের পার্টিকেলের যে ফাঁক আছে সেই ফাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে। ঢুকতে কেন পারছে? কারণ সাইজটা খুব স্মল। আর যখনই ফাঁকের মধ্যে ঢুকে যাচ্ছে সাইজ স্মল হওয়ার জন্য, পুরো জায়গা জুড়ে ইউনিফর্মলি ছড়িয়ে যাচ্ছে, আমরা বলছি একটা ইউনিফর্ম মিক্সচার তৈরি হচ্ছে সলিউশন। তাহলে কোলয়েডের সঙ্গে মেন ডিফারেন্সটা কি? এবার তাহলে দেখবো কোলয়েড কি, এই পুরো কনটেক্সটটা ক্লিয়ার, সলিউশন কেমন করে তৈরি হচ্ছে কনটেক্সট ক্লিয়ার। কোলয়েডে যাব, কোলয়েডে কি হচ্ছে দেখবো। কোলয়েড সেম ওয়েতে বোঝার চেষ্টা করছি কোলয়েডে কি হচ্ছে। কোলয়েডে এরকম দুটো পার্ট থাকে, আমরা দুটো পার্টকে সলিউট আর সলভেন্ট বলেই আপাতত বলবো যাতে বুঝতে সুবিধা হয়, কিন্তু এদের নাম আছে আলাদা। কোলয়েডের যেটা সলিউট মানে যেটা মিশছে, সলিউটটাকে যে মেশে, সলভেন্টটাকে যার মধ্যে মেশে, চিনি মেশে জলের মধ্যে মেশে, তো চিনি হবে সলিউট, জল হবে সলভেন্ট। যে মেশে সে সলিউট, যার মধ্যে মেশে সে হচ্ছে সলভেন্ট। কোলয়েডের ক্ষেত্রে সলভেন্টটাকে, যেটার মধ্যে কোলয়েডের পার্টিকেল গুলো মেশে, এটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম বাংলায় বলে বিস্তৃত মাধ্যম, এটাকে সলভেন্ট বলে না। যদিও আমরা কোলয়েডের ক্ষেত্রে সলভেন্ট কথাটা ইউজ করব, বুঝতে সুবিধার জন্য মাথাতেও সলভেন্ট হিসাবেই বুঝবো। তার নাম হচ্ছে ডিসপারশন মিডিয়াম বা বিস্তৃত মাধ্যম, যার মধ্যে কেউ ছড়িয়ে থাকছে। বিস্তৃত মাধ্যম, বিস্তৃত মাধ্যম যেরকম একটা যদি কোষ, বায়োলজিতে ধরো কোষ পড়েছো, সেল পড়েছো, তাহলে কোষের রেসপেক্টে বলো, কোষ যদি একটা কোলয়েড হয় তাহলে সেখানে সলভেন্ট বা ডিসপারশন মিডিয়ামটাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমটা। সাইটোপ্লাজমের মধ্যে সবাই ছড়িয়ে থাকে, তাহলে সাইটোপ্লাজমটা হবে হচ্ছে একটা বডিতে যে সেল আছে, কোষ আছে, তার ডিসপারশন মিডিয়াম বা বিস্তৃত মাধ্যম। কে ছড়িয়ে আছে সাইটোপ্লাজমের মধ্যে?
বিভিন্ন রকমের নিউক্লিয়াস, এই গলগি বডি, এর মাইটোকন্ড্রিয়া এরা ছড়িয়ে আছে, ওরা হচ্ছে সলিউট। তবে কোলয়েড হলে তাকে সলিউট বলা হয় না, তাকে কি বলা হবে? ডিসপার্সড ফেজ। কি বলা হবে? ডিসপার্সড ফেজ বা বিস্তৃত দশা। তাহলে এখানে কে ছড়িয়ে যায়? বিস্তৃত দশা ছড়িয়ে যায়। কার মধ্যে ছড়িয়ে যায়? বিস্তৃত মাধ্যমের মধ্যে বা বিস্তার মাধ্যমের মধ্যে ছড়িয়ে যায়। এটাকে বিস্তার মাধ্যম বলে, অ্যাকচুয়ালি বিস্তৃত নয়, বিস্তার মাধ্যম। বিস্তৃত দশা বা ডিসপার্সড ফেজ, এই পার্টিকেল গুলো ছড়িয়ে যায় কার মধ্যে? বিস্তার মাধ্যমের মধ্যে, ডিসপারশন মিডিয়ামের মধ্যে ছড়িয়ে গিয়ে তৈরি করে একটা কোলয়েড, যেখানে আমরা সলিউট আর সলভেন্ট বলেই বলবো। যখন আমি সলিউট বলছি তার মানে দাঁড়াচ্ছে আমি এই ফেজটাকে মিন করছি, ছড়িয়ে যায় যারা সেই পার্টিকেল গুলোকে মিন করছি। যখন আমি সলভেন্ট বলবো তখন আমি যার মধ্যে ছড়িয়ে যাচ্ছে সেই মিডিয়াম মাধ্যমটাকে মিন করছি। টেকনিক্যাল টার্মটা কিন্তু সলিউট বা সলভেন্ট নয়, টেকনিক্যাল টার্ম হচ্ছে ডিসপারশন মিডিয়াম আর ডিসপার্সড ফেজ। আমরা বোঝার সুবিধার জন্য এত বড় ওয়ার্ড ইউজ না করে সলিউট সলভেন্ট বলেই কোলয়েডেও চালিয়ে দেবো। কথা হচ্ছে এইটা যখন ছড়িয়ে যায় তখন কি এখানে ইউনিফর্ম ভাবেই ছড়িয়ে যায়? হ্যাঁ, ইউনিফর্ম ভাবেই ছড়িয়ে যায়। তাহলে কোলয়েডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোলয়েডেও তৈরি হয় একটা ইউনিফর্ম মিক্সচার, একটা সমসত্ব মিশ্রণ। ইউনিফর্ম মিক্সচার তৈরি হয় একটা সমসত্ব মিশ্রণ। মানে এটা কি? মানে এই সলিউট পার্টিকেল গুলো সলভেন্ট পার্টিকেলের মধ্যে ইউনিফর্মলি ছড়িয়ে যায়। কথা হচ্ছে তাহলে যদি ইউনিফর্মলি ছড়িয়ে যায় তাহলে সেটা সলিউশন তৈরি করে না কেন, দ্রবণ তৈরি করে না কেন? কারণ ওখানে যে দ্রবণের ক্রাইটেরিয়া, সলিউট পার্টিকেল গুলো সাইজ খুবই ছোট হতে হবে, এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হয় না। তাহলে কোলয়েড কখন তৈরি হয়? কোলয়েডের পার্টিকেল গুলো সাইজ কেমন থাকে লিখে নিতে পারি। কোলয়েডে যে সলিউট পার্টিকেল গুলো থাকে যারা কিনা ছড়িয়ে যায়, যারা হচ্ছে ডিসপার্সড ফেজ, যারা এই ডিসপার্সড ফেজ যারা কিনা ছড়িয়ে যায়, যে সলিউট পার্টিকেল গুলো থাকে কোলয়েডে, এই সলিউট পার্টিকেল গুলো মোটামুটি মিডিয়াম সাইজের হয়। মিডিয়াম সাইজ মানে আগের গুলোর থেকে বড় হয় সাইজ একটু। মিডিয়াম সাইজ মানে 10⁻⁻⁴ থেকে 10⁻⁻7 সেন্টিমিটারের মধ্যে থাকে। আগের গুলো এত ছোট সাইজ ছিল যে পুরোপুরি ভাবে লুকিয়ে যেতে পারতো, সলিউট গুলো সলভেন্টের ফাঁকে পুরো লুকিয়ে যেতে পারতো। এরা পুরোপুরি লুকোতে পারে না, পুরোপুরি লুকোতে পারে না বলেই এরা কোলয়েড হিসেবে রয়ে যায়। পুরো মিক্সিং হয় না, কমপ্লিট মিক্সিং, কমপ্লিট গুলে যাওয়া ব্যাপারটা হয় না, জাস্ট মিক্সিং হয়ে যায়, কারণ সাইজটা মিডিয়াম সাইজ, অর্থাৎ পুরোপুরি কিন্তু গুলছে না। ক্লিয়ার? তাহলে সাইজের ফ্যাক্টর হচ্ছে মেন ফ্যাক্টর। যদি জিজ্ঞেস করে কোলয়েড কণার সাইজ কত, কণা বা পার্টিকেলের সাইজ হচ্ছে 10⁻⁴ থেকে 10⁻7 সেন্টিমিটারের মধ্যে। সেখানে সলিউশনের সাইজ কত? সলিউশনের মধ্যে যে কণা ছিল, সলিউট কণা, তাদের সাইজ ছিল 10⁻7 সেন্টিমিটারের থেকেও ছোট, তাই তারা ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছিল। আচ্ছা, এর ফলে কি কি পার্থক্য তৈরি হয়? মেন পার্থক্য গুলো দেখো, কোলয়েডও কি বুঝলাম, সলিউশনও কি বুঝলাম, এদের মধ্যে তাহলে মেন পার্থক্য গুলো কি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে। আমরা এদিকে নিয়ে আসছি সলিউশনকে, বইতে লেখা আছে দেখবে, বইয়ের সঙ্গে ট্যালি করতে পারো। এদিকে নিয়ে আসছি কোলয়েডকে। কোন কোন পয়েন্টে পার্থক্য? নাম্বার 1 পয়েন্ট, এখানে হচ্ছে পার্টিকেলের সাইজটা হচ্ছে স্মল সাইজ পার্টিকেল সলিউশনে, তাই তারা পুরোপুরি লুকিয়ে যেতে পারছে, হাইড আউট করতে পারছে। কোথায়? সলভেন্টের পার্টিকেলের মাঝে ঢুকে গিয়ে লুকিয়ে যেতে পারছে, কারণ সাইজ হচ্ছে স্মল, কতটা আগেই বলেছি। কোলয়েডে হবে মিডিয়াম সাইজ, সেক্ষেত্রে খুব একটা স্মলও নয়, খুব একটা স্মলও নয়, খুব একটা লার্জও নয়, মিডিয়াম সাইজ কত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরাই বলো তাহলে, যদি পুরোপুরি সাইজ স্মলের জন্য পুরোপুরি মিলে যায়, এটা কি ট্রান্সপারেন্ট হবে? হ্যাঁ, অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, একদম পুরো এদিক থেকে ওদিক দেখতে পাওয়া যাবে পুরো, রাইট? চিনির জলের মধ্য দিয়ে এদিক থেকে ওদিক দেখতে পাওয়া যাবে, কিন্তু কোলয়েডে ট্রান্সপারেন্ট হবে না, ট্রান্সলুসেন্ট হবে, পুরোপুরি দেখতে পাওয়া যাবে না। ট্রান্সপারেন্টের বাংলা কি করে বলবি একটু? ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট আর ওপেক, 3 রকম পদার্থ আছে না, আলোতে আমরা পড়েছিলাম। ট্রান্সপারেন্টের বাংলা কি? স্বচ্ছ, ঠিক। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, আর এগুলো হচ্ছে অস্বচ্ছ নয়, অর্ধ স্বচ্ছ, কিছুটা স্বচ্ছ কিছুটা অস্বচ্ছ, ট্রান্সলুসেন্ট, ঠিক আছে? বাট নন ট্রান্সপারেন্ট বলতে পারি, অর্ধ স্বচ্ছ মানে পুরোটা স্বচ্ছ নয়।
নন ট্রান্সপারেন্ট। আরে ট্রান্সপারেন্ট হবে কি করে? ট্রান্সপারেন্ট হতে গেলে পুরোপুরি লুকিয়ে যেতে হতো। সলিউটের যে পার্টিকেল তাদের সাইজ ছোট হতে হতো, সলিড পার্টিকেলের সাইজ ছোট হতে হতো এবং সেই পার্টিকেল গুলোকে সলভেন্ট পার্টিকেলের মধ্যে পুরোপুরি লুকিয়ে যেতে হতো, তাই না? পুরোপুরি লুকোতে তো পারছে না, সলিউটের পার্টিকেলের সাইজ অত ছোট নয়, যেহেতু পুরোপুরি লুকোতে পারছে না সেই কারণে আমরা বলতে পারি এখানে অর্ধ স্বচ্ছ বা নন ট্রান্সপারেন্ট। আচ্ছা এবার নিজেরাই বলো, তাহলে সলিউশনের মধ্যে এই পার্টিকেল গুলোকে কি ফিল্টার করে আলাদা করা যাবে? না, ফিল্টার করে আলাদা করা যাবে না। সো লিখে রেখো ফিল্ট্রেশন নট পসিবল, ফিল্টার করে আলাদা করা যাবে না। কারণ কি করে আলাদা করবে এত ছোট সাইজের পার্টিকেল? ফিল্ট্রেশন নট পসিবল, এখানে ফিল্ট্রেশন হবে না, ফিল্টার করে পার্টিকেলকে আলাদা করা যাবে না। চিনির জলের কথাই ভাবো, চিনির জল বানিয়েছো, সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকলে কি চিনি আর জল আলাদা হবে? কোনোদিনই হবে না। ছাঁকনি কেন? ফিল্টার পেপার নিয়ে আসো, হাইফাই ফিল্টার পেপার নিয়ে আসো, তারপরেও ছাঁকলে কোনোদিনই চিনি আর জল আলাদা হবে না চিনির জল থেকে, কারণ এতই ছোট সাইজের চিনির পার্টিকেল ও জলের মাঝখানে মাঝখানে পুরো ঢুকে গেছে। কিন্তু কোলায়েডে কিন্তু কখনো কখনো ফিল্টার করা যায়, ঠিক আছে? এখানে কিন্তু ফিল্ট্রেশন পসিবল হয়, সবসময় আবার হয় না, পসিবল হয়। একটা কোলয়েডের উদাহরণ বলছি তাহলে বুঝতে পারবে। চাটা কিন্তু কোলয়েড, দুধটা কিন্তু কোলয়েড, ঠিক আছে? চিনির জল, নুনের জল এগুলো সলিউশন, কিন্তু চায়ের মধ্যে ভালো করে দেখো, একটু আতশ কাঁচ দিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলেই দেখতে পাওয়া যায় চায়ের মধ্যে প্রচুর ওই চা পাতার গুঁড়ো ঘুরে বেড়াচ্ছে। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরেও ভালো করে আতশ কাঁচ দিয়ে দেখলে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে পরিষ্কার দেখতে পাওয়া যায় যে চায়ের সলিউশন যেটা হয়েছে ওটা ট্রু সলিউশন না, ওর মধ্যে প্রচুর চা পাতার গুঁড়ো ঘুরে বেড়াচ্ছে। যে গুঁড়োগুলো সবসময় ঘুরে বেড়াচ্ছে কেন? ওই চা পাতার গুঁড়োগুলো সাইজ অতটাও ছোট নয় যে তারা জলের ফাঁকে পুরোপুরি ঢুকে যাবে, বা দুধ চা বানালে দুধের ফাঁকে পুরোপুরি ঢুকে যাবে। দুধ তো নিজেও একটা তোমার কোলয়েড, কারণ দুধের মধ্যে এরকম অনেক পার্টিকেল আছে যারা জলের মলিকুলের ফাঁকে পুরোপুরি ঢুকতে পারে না, ওরা ঘুরেই বেড়ায়, সবসময়তেই ঘুরেই বেড়ায়। তাই ফিল্টার করে কখনো এখানে আলাদা করা পসিবল। হ্যাঁ, তুমি বলেছো দুধকে কি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, তাতে কি দুধের পার্টিকেল গুলো আলাদা হয়ে যাবে? না, হবে না, পুরো দুধই পাস হয়ে চলে যাবে, তাই তো? পুরো দুধটাই পাস হয়ে চলে যাবে। তার মানে নর্মাল ছাঁকনি দিয়ে পসিবল নয় ফিল্টার করা, কিন্তু কিছু স্পেশাল যদি ফিল্টার পেপার ইউজ করা হয় তাহলে কিছু স্পেশাল ফিল্টার পেপারের মাধ্যমে এদেরকে কিন্তু আলাদা করা পসিবল হলেও হতে পারে। কখনো পসিবল, কখনো পসিবল না, সব সময় যে পসিবল তা বলছি না। ফিল্টার করে ওদেরকে আলাদা করে দেওয়া, সলিউট আর সলভেন্টটাকে আলাদা করে দেওয়া কখনো এখানে পসিবল হয়, কখনো হয় না। এখানে তো কখনোই পসিবল হয় না। আচ্ছা, এবারে দুজনের মধ্যে একটা মিল বলছি, দেখো মিলটা কি? মিল হচ্ছে ধরো চিনির জল বানিয়েছো, দিয়ে সারাদিন ধরে রেখে দিয়েছো, চিনি কি আস্তে আস্তে নিচের দিকে সেটেল ডাউন হবে? কোনোদিনই হবে না, চিনি ওরকম ভাবেই রয়ে যাবে, তাই তো? তার মানে এখানে কখনোই নিচে থিতিয়ে পড়বে না, নেভার সেটেল ডাউন হবে না, নিচের দিকে থিতিয়ে পড়বে না। এখানেও কিন্তু হবে না। দুধ নিয়েছো, দুধকে সারাদিন ধরে রেখে দাও, দেখতে পাবে না যে দুধের ওপর দিকটা আলাদা হয়ে গেছে, নিচের দিকটা আলাদা হয়ে গেছে। দুধও সারাদিন ধরে এরকম ভাবেই রয়ে যাবে। দুধের মধ্যে পার্টিকেল গুলো যদিও সাইজ একটু বড় ছিল, চায়ের মধ্যে পার্টিকেল গুলো সাইজ যদিও একটু বড় ছিল, ওরা কিন্তু এরকম করে নিচের দিকে থিতিয়ে পড়ছে না, নিচের দিকে সেটেল ডাউন হয়ে যাচ্ছে না। দুধ, চা এরা কোলয়েড, কিন্তু এদের পার্টিকেল গুলো কিন্তু নিচের দিকে সেটেল ডাউন হয়ে যায় না, নিচের দিকে থিতিয়ে পড়ে না, সলিউশনও যেরকম পড়ে না। তাহলে এদের মধ্যে একটা মিল কি বলতে পারি? 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে রেখে দাও। এদের মধ্যে মিল বলতে পারি আমরা, এটা হচ্ছে নিচের দিকে সেটেল হয় না, নেভার সেটেল ডাউন এট দ্য বটম। এটা দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার তোমরা বলো সলিউশনে যেটা সলিউট চিনি, তাকে কি খালি চোখে দেখা যাবে? দেখা যাবে না। তাহলে সলিউট পার্টিকেল নট ভিজিবল, খালি চোখেও দেখা যাবে না, আবার মাইক্রোস্কোপেও দেখা যাবে না। এখানে সলিউট পার্টিকেলস গুলো দৃশ্যমান নয়, দেখা যায় না, নট ভিজিবল। কোলয়েডে কিন্তু খালি চোখে দেখা না গেলেও মাইক্রোস্কোপে দেখা যায়। এখানে পার্টিকেল গুলো হচ্ছে মাইক্রোস্কোপে দৃশ্যমান। কোলয়েডে যে পার্টিকেল গুলো তারা মাইক্রোস্কোপে ভিজিবল, মাইক্রোস্কোপে দৃশ্যমান, এমনিতে যদিও দেখা যাবে না, খালি চোখে যদিও বা দেখা যাবে না, কিন্তু মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে পাওয়া যাবে কোলয়েডের পার্টিকেল গুলোকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাহলে এদের মধ্যে ডিফারেন্স, মেন ডিফারেন্স এবং মেন কিছু সিমিলারিটি। দুজনেই হোমোজিনিয়াস মিক্সচার, দুজনেই ইউনিফর্ম মিক্সচার, কিন্তু একটাতে পার্টিকেল সাইজ ছোট, একটাতে পার্টিকেল সাইজ বড়,
একটা পুরো স্বচ্ছ, একটা হচ্ছে অতটাও স্বচ্ছ নয়, একটাতে পার্টিকেল গুলো নিচে থিতিয়ে পড়ে না, অন্যটাতেও পার্টিকেল গুলো নিচে থিতিয়ে পড়ে না, সেটেল ডাউন হয় না, কোনোটাতেই পার্টিকেল নিচের দিকে সেটেল ডাউন হয় না, ঠিক আছে, পার্টিকেল তো কোনোটাতেই নিচের দিকে সেটেল ডাউন হয় না। একটাতে তোমার হচ্ছে ফিল্টার করে আলাদা করা যায়, অন্যটাতে যেতেও পারে নাও যেতে পারে। একটাতে হচ্ছে পার্টিকেল গুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না, এদের মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়, যদিও বা খালি চোখে অতটা ভালো দেখতে পাওয়া যায় না। আর কি ইম্পর্টেন্ট, আর কি ইম্পর্টেন্স আছে, আর ইম্পর্টেন্স হচ্ছে মানে ডিফারেন্স কি আছে, একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে এইখানে যে পার্টিকেল গুলো থাকে এইখানে টিন্ডাল এফেক্ট বলে এক ধরনের এফেক্ট আছে। আমরা আস্তে আস্তে দেখবো টিন্ডাল এফেক্ট কি জিনিস। টিন্ডাল এফেক্ট শো করে না সলিউশন, টিন্ডাল এফেক্ট শো করে না। আর কোলয়েডের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াই হচ্ছে, ফিচারই হচ্ছে এখানে টিন্ডাল এফেক্ট দেখতে পাওয়া যাবে। শুধু দেখতে পাওয়া যাবে তা নয়, কোন একটা দ্রবণ, কোন একটা মিক্সচার, সেটা কোলয়েড না সেটা সলিউশন, এটা পার্থক্যই করা হয় এই এফেক্টের মাধ্যমে। যে ওটাকে সলিউশন বলবো যদি টিন্ডাল এফেক্ট না দেখায়, ওটাকে কোলয়েড বলবো যদি টিন্ডাল এফেক্ট দেখায়। টিন্ডাল এফেক্ট কি পরে পরে আসছে, তাহলে এই টিন্ডাল এফেক্টকে বক্স করে রাখবে এবং এটাতে লিখবে কোলয়েডের একটা ইম্পর্টেন্ট ফিচার। কোলয়েডের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট ফিচার এটা কোলয়েডের জন্য। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কোলয়েড এবং সলিউশনের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝলাম। আমরা এখন কোলয়েডের যেটা সলভেন্ট তাকে বলবো ডিসপারশন মিডিয়াম, আর কোলয়েডের যেটা সলিড তাকে বলবো ডিসপার্সড ফেজ, এবং সেইভাবে আমরা এখন এগোচ্ছি। চলো, সো কোলয়েডের যেরকম দেখলাম দুটো নিয়ে থাকছে, একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, একটা হচ্ছে ডিসপার্সড ফেজ। একটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, একটা হচ্ছে ডিসপার্সড ফেজ। ডিসপারশন মিডিয়ামের মধ্যে মানে এটা যদি বিকার নিই, বিকারের মধ্যে কোন মিডিয়ামটা আছে, সলভেন্ট যেটাকে আমরা বলছি, এটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম, ডিসপারশন মিডিয়াম বা বিস্তার মাধ্যম। আর এর মধ্যে ঢেলেছি কি, এর মধ্যে ঢেলেছি এবং তারা ছড়িয়ে আছে, এরা কারা, এরা হচ্ছে ডিসপার্সড ফেজ, ডিসপার্সড ফেজ। তাহলে এটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম যার মধ্যে ছড়িয়ে আছে, আর যারা ছড়িয়ে আছে এই পার্টিকেল গুলো যাদেরকে ঢাললাম এবং তারা ছড়িয়ে আছে এবং বাইরে থেকে কখনো কখনো দেখাও যাচ্ছে, অতটাও স্বচ্ছ হচ্ছে না, এরা হচ্ছে ডিসপার্সড ফেজ। তখন এই পুরো জিনিসটাকে আমরা বলি একটা কোলয়েড। সলিউশন কখন বলতাম, সলিউশন হলে এটাকে সলভেন্ট বলতাম, এটাকে সলভেন্ট বলতাম সলিউশন হলে, আর যেটাকে ঢালছি, যেটাকে অ্যাড করছি, ওটাকে সলিউট বলতাম। এখানে এটাকে ডিসপারশন মিডিয়াম বলছি, ডিসপারশন ফেজ বলছি। ডিসপারশন মিডিয়াম হচ্ছে বিস্তার মাধ্যম, আর ডিসপার্সড ফেজ হচ্ছে বিস্তৃত দশা। ক্লিয়ার? আচ্ছা, এবার এর উপরে বেস করে আমরা দেখলাম একটা ট্রু সলিউশন, একটা কোলয়েড, একটা সাসপেনশন। তিন রকম হতে পারে, সাসপেনশনটা আমাদের সিলেবাসে নেই বলে আপাতত ধরছি না। তো আমরা কোনটা ট্রু সলিউশন আর কোনটা কোলয়েড, তাদের মধ্যে কিছু ফিচার আছে, পার্থক্যগুলো দেখলাম। কোলয়েড কোনটা এবং তোমার ট্রু সলিউশন কোনটা একবার দেখে নাও। কোলয়েডে মানে পার্টিকেলের, ট্রু সলিউশনে পার্টিকেলের সাইজ কম, কোলয়েডে পার্টিকেলের সাইজ বেশি। ট্রু সলিউশন ট্রান্সপারেন্ট স্বচ্ছ, কোলয়েডটা অতটাও ট্রান্সপারেন্ট নয়। ট্রু সলিউশনের পার্টিকেল গুলো ফিল্টার করে আলাদা হবে না, কোলয়েডের পার্টিকেল কখনো কখনো ফিল্টার করে আলাদা হলেও হতে পারে। দুজনের পার্টিকেলই নিচে কখনোই সেটেল ডাউন হবে না, সবসময় এক জায়গায় রয়ে যাবে, সবসময় ঘুরতে থাকবে সলিউশনের মধ্যে, সবসময় ঘুরতে থাকবে, কখনোই নিচে সেটেল ডাউন হয়ে থিতিয়ে পড়বে না। সলিউশনের ক্ষেত্রে পার্টিকেল দেখতে পাওয়া যাবে না, কোলয়েডের ক্ষেত্রে পার্টিকেল গুলো মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যাবে। সলিউশন টিন্ডাল এফেক্ট দেখায় না, কোলয়েড টিন্ডাল এফেক্ট দেখায়। এটা কোলয়েডের একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার, যার থ্রু দিয়ে কোলয়েডকে অন্যদের থেকে আলাদা করা হয়। তাহলে এই হয়ে গেল আমাদের মোটামুটি। চলে আসছে এবার কোলয়েডের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অনেকগুলো ক্যাটাগরি আছে, আমাদের নামগুলো জাস্ট বুঝতে হবে, খুবই সহজ। প্রথমটাকে বলছে সল। এখান থেকে কি কি বুঝতে হবে সেটা শুনে নাও। জিনিসটা কি বুঝতে হবে, আর তার এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম হলে এরকমই কোশ্চেন আসবে, জিনিসটা কি আর এক্সাম্পল। সল কাকে বলে ভালো করে দেখবে, পুরো ক্লাসিফিকেশনটা কিসের উপরে বেস করে তৈরি হওয়া, সলভেন্টটা কি আর সলিউটটা কি, তার উপরে পুরো ক্লাসিফিকেশন। কার মধ্যে মেশানো হচ্ছে আর কি মেশানো হচ্ছে, যার মধ্যে মেশানো হচ্ছে সে হচ্ছে সলভেন্ট, ডিসপারশন মিডিয়াম, আর যাকে মেশানো হচ্ছে সে হচ্ছে সলিউট, ডিসপার্সড ফেজ। কারেক্ট? তাহলে এদের মধ্যে এখন দেখতে হবে এদের উপর বেস করে কাউকে বলে সল, কাউকে বলে জেল, কাউকে বলে ইমালশন, কাউকে বলে অন্য কিছু, ঠিক আছে, এরোজল, এরকম বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। শুরু করছি সলকে দিয়ে। সল ভালো করে দেখবে, পারলে ছোট করে নোট নিয়ে নেবে, যেটাকে সলভেন্ট বলছি, ঠিক আছে। সলভেন্টটা হচ্ছে লিকুইড,
আর যেটা ছড়িয়ে আছে সলিড সেটা হচ্ছে সলিড, তখন তাকে বলে সল। এরকম কোলয়েডকে বলে সল। যেরকম দেখো উদাহরণে বলছে গোল্ড সল। গোল্ড সল মানে কি? জলের মধ্যে গোল্ডের পার্টিকেল। জলটা কি? জলটা হচ্ছে তোমার লিকুইড, সলভেন্ট। তার মধ্যে কিসের পার্টিকেল আছে? গোল্ড বা সোনার পার্টিকেল আছে। সেটা কি? সেটা হচ্ছে সলিউট। তাহলে গোল্ড যেটা কিনা সোনার পার্টিকেল সেটা হচ্ছে সলিড, আর কার মধ্যে আছে? জলের মধ্যে আছে, সেটা হচ্ছে লিকুইড। তাহলে যার মধ্যে আছে এবং যে আছে, যার মধ্যে আছে সেটা হচ্ছে লিকুইড, আর যে আছে সে হচ্ছে সলিড, তখন বলি তাকে সল। যেটা সালফার সল, তাহলে বল সালফার সল মানে কি? কার মধ্যে কি আছে বল? সালফার সল মানে হচ্ছে যে জলের মধ্যে সালফার, জলের মধ্যে সালফারের পার্টিকেল আছে। এখানে এই চারটা, পুরো চারটা টিক দিয়ে দিবি, এই পুরো চারটা টিক দে, একদম পুরো চারটা পড়বি। আর আগের ওই চারটা টিক দে, ওই দিকের চারটা, হ্যাঁ ওইখানে ইয়েগুলো আছে ওটা দেখবি। আচ্ছা নেক্সট পেজে আর, এখানে কোনটা করছি বলে দিচ্ছি। এইখানে ক্লাসিফিকেশনস আছে, এইখানেই দেখ ক্লাসিফিকেশন গুলো আছে। এখানে ডিসপারশন মিডিয়াম, ডিসপার্সড ফেজ, এখানে সল জেল এসব তৈরি হচ্ছে। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আচ্ছা এবারে ধর যদি জল হয়, জল হলে কি বলা হবে? হাইড্রোসল। জলের মধ্যে সবকিছু যদি ছড়িয়ে থাকে তাকে বলা হবে হাইড্রোসল। গোল্ড সল, সালফার সল, জলের মধ্যে গোল্ড, জলের মধ্যে সালফার, জলের মধ্যে আর্সেনিয়াস সালফাইড, হাইড্রোসল এরা। যদি অ্যালকোহলের মধ্যে সবাই ছড়িয়ে থাকে তাহলে কি হবে? অ্যালকোসল। ঠিক আছে, জলের মধ্যে ছড়িয়ে আছে হাইড্রোসল, অ্যালকোহলের মধ্যে ছড়িয়ে আছে কোনো না কোনো পার্টিকেল, হাইড্রোসল, অ্যালকোসল। তো এটা হচ্ছে সল, যখন লিকুইডের মধ্যে অন্য কেউ ছড়িয়ে আছে। ঠিক আছে, সল তাহলে ক্লিয়ার। আচ্ছা নেক্সট যাচ্ছি তাহলে। নেক্সট বলছে এরোজল। এরোজল এখানে কে কি আছে ভালো করে দেখে নিবি। এরোজল মানে কি? এরোজল মানে হচ্ছে গ্যাসের মধ্যে কেউ ছড়িয়ে আছে, মানে সলভেন্ট যেটা ওটা হচ্ছে গ্যাস। এরোজল মানে সলভেন্ট হচ্ছে গ্যাস। ঠিক আছে, সলভেন্ট হচ্ছে গ্যাস, মানে গ্যাসের মধ্যে কেউ ছড়িয়ে আছে। এবার একটা এক্সাম্পল দাও দেখি, গ্যাসের মধ্যে সলিড ছড়িয়ে আছে, এক্সাম্পল দাও। গ্যাসের মধ্যে সলিড বল। কুয়াশা গ্যাসের মধ্যে লিকুইড হয়ে গেলে, কারণ কুয়াশাতে আছে জলীয় বাষ্প, আর জলীয় বাষ্প হচ্ছে লিকুইড। গ্যাসের মধ্যে সলিড বলছি, তখন তাকে এরোজল বলবো, কঠিন এরোজল বলবো। ধোঁয়া, ধোঁয়া, সিম্পল ধোঁয়া। ধোঁয়া যে গাড়ির যে ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ধোঁয়া স্মোক যেটাকে বলে, ধোঁয়া জিনিসটা হচ্ছে গ্যাসের মধ্যে কোনো না কোনো পার্টিকেল ছড়িয়ে আছে। সো ধোঁয়া হচ্ছে সলিড এরোজল, গ্যাসের মধ্যে ছড়িয়ে আছে, গ্যাসের মধ্যে সলিড, তখন বলবো সলিড এরোজল। আচ্ছা গ্যাসের মধ্যে যদি লিকুইড হয় তখন তাকে বলবো লিকুইড এরোসল। গ্যাসের মধ্যে লিকুইড, এটা হচ্ছে কুয়াশা, মেঘ। ক্লিয়ার হয়েছে স্বপ্নময়? গ্যাসের মধ্যে লিকুইড, এটা হচ্ছে কুয়াশা, এটা হচ্ছে মেঘ। গ্যাসের মধ্যে লিকুইড, কারণ গ্যাসের মধ্যে জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্পটা লিকুইড, তাই না? জলের কণা আছে, তাই তো? সো গ্যাসের মধ্যে কুয়াশা, গ্যাসের মধ্যে লিকুইড, এটা হচ্ছে কুয়াশা, মেঘ, এগুলো। গ্যাসের মধ্যে সলিড, এগুলো হচ্ছে ধোঁয়া, এই বায়ুতে বাতাসে যে অনেক পার্টিকেল ঘুরে বেড়ায়, এগুলো হচ্ছে সবই গ্যাসের মধ্যে তোমার সলিড। তাহলে গ্যাসের মধ্যে সলিড হলে আমরা বলি সলিড এরোসল, গ্যাসের মধ্যে আমরা লিকুইড হলে বলি লিকুইড এরোসল। এক্সাম্পল খেয়াল রাখতে হবে। তো সবাই হচ্ছে এরোসল। এরোসল মানে কি? গ্যাসটা হচ্ছে সলভেন্ট, গ্যাসটা হচ্ছে সলভেন্ট। নেক্সট জেল। জেল কি? সলের ঠিক উল্টো হচ্ছে জেল, সলের ঠিক উল্টো। সলে কি ছিল? সলে ছিল হচ্ছে লিকুইডের মধ্যে সলিড। জেলে কি হবে? জেলে হবে হচ্ছে সলিডের মধ্যে লিকুইড, জেলে হবে হচ্ছে সলিডের মধ্যে লিকুইড, তখন তাকে আমরা বলবো জেল। তাহলে হচ্ছে এখানে সলভেন্টকে, সলভেন্ট হচ্ছে এখানে সলিড, সলিডের মধ্যে সলিউটকে, সলিউট হচ্ছে এখানে লিকুইড, সলিডের মধ্যে লিকুইড, তখন তাকে বলা হবে জেল। যেরকম জিলেটিন, উদাহরণ খুব ইম্পর্টেন্ট, আগার আগার, ঠিক আছে, সাবুদানা, এরা হচ্ছে তোমার জেল। এখানে সলিডের মধ্যে লিকুইড, সলিডের মধ্যে লিকুইড, তখন তাকে বলি আমরা জেল। ঠিক আছে, জেলি জাতীয়, যাকে এমনিতে বলি জেলি জাতীয়, যে জেলি বলতে যে ব্যাপারটা বুঝি, জেল, সলিডের মধ্যে লিকুইড। ইমালশন। ইমালশন মানে কি? লিকুইডের মধ্যে লিকুইড। ইমালশন হচ্ছে লিকুইডের মধ্যে লিকুইড। ওকে, কি হতে পারে? এক্সাম্পল বল। তেল আর জল, তেল আর জল। হতে পারে হচ্ছে তোমার ক্রিম। ঠিক আছে, এগুলো সব লিকুইডের মধ্যে লিকুইড। শ্যাম্পু,
লিকুইডের মধ্যে লিকুইড, সব হচ্ছে এগুলো তোমার কি বলে ইমালশন। ঠিক আছে, লিকুইডের মধ্যে লিকুইড, যে লিকুইড গুলো অমিশ্রণীয় মানে একে অপরের সঙ্গে মিশবে না এরকম লিকুইড। ওকে, তাহলে হচ্ছে এখানে সলভেন্ট এটাও লিকুইড, সলিউট এটাও লিকুইড, দুজনেই এখানে লিকুইড, তখন সেই মিক্সচারকে বলে ইমালশন। আচ্ছা, কেমন লিকুইড? তারা মিশবে না একে অপরের সঙ্গে, অমিশ্রণীয়। একে অপরের সঙ্গে লিকুইড গুলো যদি মিশে যায়, এবার তোমাকে জিজ্ঞেস করছি অ্যালকোহল আর জল আর তেল আর জল কোনটা সলিউশন কোনটা কোলয়েড? বলো দেখি, অ্যালকোহল জল আর তেল জল কোনটাকে কি বলবো বলো? অ্যালকোহল জল সলিউশন। ভেরি গুড। কেন অ্যালকোহল জল সলিউশন? কারণ পুরো মিশে যাচ্ছে। ঠিক আছে, অ্যালকোহল জল পুরো মিশে যাচ্ছে তাই ওটা সলিউশন। কিন্তু তেল জল মিশছে না ভালো করে। ঠিক আছে, মিশবে না কখনোই, যতই ঝাঁকিয়ে দেওয়া হোক, যতই যাই করে মিশবে না। ওটা হচ্ছে তোমার কোলয়েড তৈরি হবে। কেমন কোলয়েড? ওই কোলয়েডকে বলা হবে ইমালশন। কি কি এক্সাম্পল হতে পারে? দুধ, ফেস ক্রিম, যে কোনো ক্রিম, মাখন, এগুলো সবই হচ্ছে তোমার লিকুইডের মধ্যে লিকুইড, ইমালশন। নেক্সট হচ্ছে ফোম। ফোম কি বলতো? এখানে হচ্ছে সলিউটটা গ্যাস, তখন তাকে বলে ফোম। সলিউটটা হচ্ছে গ্যাস, হতে পারে লিকুইডের মধ্যে গ্যাস, হতে পারে সলিডের মধ্যে গ্যাস। লিকুইডের মধ্যে যদি গ্যাস হয় তখন তাকে বলা হয় লিকুইড ফোম। লিকুইড ফোম কি? এই যে শেভিং ক্রিম টিম যেগুলো ইউজ করি, লিকুইড ফোম। আর যদি সলিড ফোম কি হবে? কেক। কেক হচ্ছে একটা সলিড ফোম, যেখানে সলিডের মধ্যে গ্যাস। একটা সলিড কেক, কেক তো সলিড হয় তাই না? কেক হচ্ছে সলিড, পুরো ময়দা দিয়ে তৈরি সলিড, কিন্তু তার ফাঁকে কি আছে? প্রচুর ফাঁক আছে, ফুটে 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 ফুটে। কেক তো একটু ফাঁপা ফাঁপা হয় না? কেকটি খেতে গেলে দেখতে পাওয়া যায় ভেতরে প্রচুর গ্যাপ আছে, স্পঞ্জের মতন আর কি গ্যাপ আছে। গ্যাপে কি আছে? গ্যাস আছে, তাই না? তাহলে সলিডের মধ্যে গ্যাস, তখন তাকে বলা হয় কঠিন বা সলিড ফর্ম। কেক, এই যে কেক। ঠিক আছে, সলিডের মধ্যে গ্যাস হলে কঠিন ফর্ম, আর লিকুইডের মধ্যে গ্যাস হলে তরল ফর্ম বা লিকুইড ফর্ম। ঠিক আছে, সাবানের ফেনা, সোডা ওয়াটার, এগুলো হচ্ছে সবই তোমার ফোম। তাহলে ফোম হয় কি? আচ্ছা, তাহলে ফোম আর এদিকে হচ্ছে তোমার কি জানা ছিল? এরোজল। ফোম আর এরোজল একদম অপোজিট। এরোজলে হচ্ছে তোমার সলভেন্টটা গ্যাস, আর ফোমে হচ্ছে তোমার সলিউটটা গ্যাস। ঠিক আছে, এরোজলে হচ্ছে সলভেন্ট গ্যাস, অর্থাৎ গ্যাসের মধ্যে তরল, গ্যাসের মধ্যে কঠিন, সেগুলো হচ্ছে এরোজল। আর ফোম হচ্ছে কঠিনের মধ্যে গ্যাস, তরলের মধ্যে গ্যাস, এগুলো হচ্ছে ফোম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসছি আরো ক্লাসিফিকেশন কি হতে পারে? ইনঅর্গানিক কোলয়েড আর অর্গানিক কোলয়েড। ইনঅর্গানিক কোলয়েড মানে যেগুলো বিভিন্ন মেটাল দিয়ে তৈরি, নন মেটাল দিয়ে তৈরি, হাইড্রোক্সাইড দিয়ে তৈরি, কম্পাউন্ড দিয়ে তৈরি। যেরকম গোল্ড সল, মেটাল দিয়ে তৈরি সল, সালফার সল, নন মেটাল অধাতু দিয়ে তৈরি সল, ফেরিক হাইড্রোক্সাইড সল্ট, বিভিন্ন রকমের যৌগ দিয়ে তৈরি সল্ট, সবই ইনঅর্গানিক টাইপের জিনিসপত্র, যেখানে কিনা দেখতে পাচ্ছি একটা ধাতু আছে, কখনো অধাতু আছে, কখনো কোনো যৌগ আছে, কোনো অধক্ষেপ আছে, ফেরিক হাইড্রোক্সাইড। এগুলো দিয়ে যখন কোনো কোলয়েড হয়েছে তাকে আমরা বলছি ইনঅর্গানিক কোলয়েড। আর অর্গানিক কোলয়েড কি? যেখানে অর্গানিক কম্পাউন্ড দিয়ে কোলয়েড হচ্ছে, যেরকম বেনজিনের মধ্যে রাবারের সল, জলের মধ্যে প্রোটিন বা জলের মধ্যে সাবান তার সল। সাবান বা প্রোটিন এগুলো জৈব, এগুলো অর্গানিক। বেনজিন অর্গানিক। তাহলে অর্গানিক কোন কম্পাউন্ড দিয়ে যদি কোলয়েড তৈরি হয়, অর্গানিক কোন কম্পাউন্ড যেখানে কিনা কার্বন হাইড্রোজেন রিলেটেড কম্পাউন্ড, ঠিক আছে, তো অর্গানিক কম্পাউন্ড, কার্বন হাইড্রোজেন রিলেটেড কম্পাউন্ড, তাদেরকে দিয়ে সল হলে, তাদেরকে দিয়ে কোলয়েড হলে আমরা বলি অর্গানিক সল। যেখানে অর্গানিক কম্পাউন্ড, ইনঅর্গানিক কম্পাউন্ড, কোনো মেটাল হতে পারে, কোনো নন মেটাল হতে পারে, কোনো প্রেসিপিটেট হতে পারে, সো তাদেরকে দিয়ে যদি কোনো সল হয়, কোলয়েড হয়, তখন তাকে বলি আমরা ইনঅর্গানিক সল। এক্সাম্পল গুলো মনে রাখা জরুরি। আর কি ক্লাসিফিকেশন? একটা হচ্ছে আকর্ষণ আছে, একটা তো বিকর্ষণ আছে। কার কার মধ্যে? প্রথমটা বলছে, এটার ইংলিশটা যতদূর মনে হয় তোমার হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক, দেখিস তো? হ্যাঁ, এই যে হাইড্রোফিলিক, ইংলিশটা দেখে নিস, ঠিক আছে, হাইড্রোফিলিক কোলয়েড। আচ্ছা, হাইড্রোফিলিক কোলয়েড কখন বলছে?
বলছে সলিউট আর সলভেন্টের মধ্যে অ্যাট্রাকশন আছে, দিয়ে কোলয়েড তৈরি হয়েছে। সলিউট মানে যাকে মেশানো হচ্ছে, আর সলভেন্ট যার মধ্যে মেশানো হচ্ছে, তাদের মধ্যে অ্যাট্রাকশন আছে, তখন বলছে হাইড্রোফিলিক কোলয়েড বা দ্রাবক আকর্ষী কোলয়েড। মানে কি এখানে এখানে লিখতে পারি, এক কথা যদি মনে রাখতে হয়, এখানে তো সবকিছু লেখা আছে, সলিউট এন্ড সলভেন্ট এদের মধ্যে কি আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন আছে, এদের মধ্যে অ্যাট্রাকশন এক্সিস্ট করছে। সলিউট আর সলভেন্টের মধ্যে অ্যাট্রাকশন এক্সিস্ট, সলিউট এবং সলভেন্টের মধ্যে অ্যাট্রাকশন এক্সিস্ট করছে এবং তার থ্রু দিয়ে কোলয়েডটা ফর্ম হয়েছে, তখন তাকে বলছি হাইড্রোফিলিক কোলয়েড। যেরকম বলছে স্টার্চ, গাম, জিলেটিন, প্রোটিন, এগুলোতে সলিউট আর সলভেন্টের মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে। তার মানে যদি অ্যাট্রাকশন কাজ করে, আমরা কি বলতে পারি এগুলো মোর স্টেবল হবে, অনেকক্ষণ থাকবে? কারণ অ্যাট্রাকশন কাজ করছে না, এদেরকে নষ্ট করে দেওয়া তো ইজি হবে না, এরা মোর স্টেবল, এদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করছে। সলিউট সলভেন্টকে আলাদা করা অত ইজি হবে না, সলিউট সলভেন্টকে আলাদা করা ইজি না হলে এরা অনেকক্ষণ থাকবে, স্টেবল হবে। তো এরা হচ্ছে মোর স্টেবল, যারা কিনা হাইড্রোফিলিক। হ্যাঁ বলো শুভশ্রী, কি ডাউট তোমার? লিওফিলিক আর লিওফোবিক, ঠিক, লিও না লায়ো অ্যাকচুয়ালি, কোথাও লেখা আছে যদি জল থাকে তখন বলে হাইড্রোফিলিক, কোথায় দেখতে পাচ্ছি না লেখা আছে, এই যে হ্যাঁ লায়োফিলিক আর লায়োফোবিক। এবার যদি একজন জল হয় তখন তাকে বলি হাইড্রোফিলিক, ঠিক আছে? যদি সলভেন্টটা জল হয়, সলভেন্টটা যদি জল হয় তখন তাকে আমরা হাইড্রোফিলিক বলে থাকি, সলভেন্ট যদি জল ছাড়া অন্য কিছু হয় তখন তাকে আমরা লায়োফিলিক বলে থাকি, ঠিক আছে? সো লায়োফিলিক যেখানে অ্যাট্রাকশন আছে, আর এটা কি হবে লায়োফোবিক, যেখানে অ্যাট্রাকশন নেই তারপরেও কোলয়েড তৈরি হয়েছে, তখন তাকে বলে লায়োফোবিক। সলভেন্ট যদি জল হয় একই রকম ভাবে হাইড্রোফোবিক, ঠিক আছে? সলিউট সলভেন্টে অ্যাট্রাকশন আছে লায়োফিলিক, সলিউট সলভেন্টে অ্যাট্রাকশন নেই লায়োফোবিক। কোনটা স্টেবল, লায়োফিলিক না লায়োফোবিক? অবশ্যই লায়োফিলিক মোর স্টেবল হবে, অ্যাট্রাকশন আছে তারপরে কোলয়েড তৈরি হয়েছে, তাই এটা মোর স্টেবল হবে। এবার অ্যাট্রাকশন থাক বা না থাক, যদি একজন জল হয় তখন লায়োফিলিক হলে তাকে হাইড্রোফিলিক বলা হয়, যদি একজন জল হয়, সলভেন্টটা জল হয়, তাহলে লায়োফোবিক ক্যাটাগরি হলে তাকে হাইড্রোফোবিক বলা হয়। ওকে, তাহলে অন্যটা কি, অন্যটা হচ্ছে লায়োফোবিক, এবং যদি জল হয় একজন, সলভেন্ট যদি জল হয় তখন তাকেই বলা হয় হাইড্রোফোবিক। তাহলে আমরা যদি বলতে পারি সলভেন্ট সলিউট আছে, সলিউট মানে কি, যে ডিজলভ হচ্ছে, সলিউট মানে হচ্ছে যে ডিজলভ হচ্ছে, যে মিক্সড হচ্ছে, আর সলভেন্ট মানে কি, যার মধ্যে মিক্সড হচ্ছে। যদি আমরা বারবার বলছি এখানে সলিউট এবং সলভেন্ট, এই টার্ম টেকনিক্যালি ইনকারেক্ট, কারণ আমাদের বলা উচিত সলিউট মানে ডিসপার্সড ফেজ, বিস্তৃত দশা, আর সলভেন্ট মানে ডিসপার্সড মাধ্যম, বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়াম। অত বড় কথা না বলে আবার শর্টে বোঝার চেষ্টা করছি আর কি। তো সলিউট আর সলভেন্ট এদের মধ্যে অ্যাট্রাকশন নেই, উল্টে রিপালশন আছে, ঠিক আছে? এদের মধ্যে রিপালশন আছে। এবার রিপালশন যদি থাকে, এটা কি অতটা স্টেবল হবে? হবে না, এরা অল্পতেই নষ্ট হয়ে যাবে, তাহলে এটা তো স্টেবল হবে না। সলিউট সলভেন্টে রিপালশন থাকলে স্টেবল হবে না, অ্যাট্রাকশন থাকলে স্টেবল হবে। ওকে, একটা লায়োফিলিক একটা লায়োফোবিক। এবার একজন যদি জল হয় তখন লায়োফিলিককেই হাইড্রোফিলিক বলবো, একজন জল হলে তখন লায়োফোবিককেই হাইড্রোফোবিক বলবো, যদি সলভেন্টটা জল হয়। ক্লিয়ার হয়েছে তোর? মাথায় ঢুকেছে কোনটার ক্যাটাগরি কি, এবং এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। বলছে গোল্ড সল, সিলভার সল, এগুলো কেমন? বলছে গোল্ড সল, সিলভার সল সব হাইড্রোফোবিক, মানে গোল্ড এর সঙ্গে জল, সল যখন তৈরি হয়েছে জল দিয়ে তৈরি হয়েছে, গোল্ড আর জল যে মিশেছে অত অ্যাট্রাকশন নেই, সালফার জল যে মিশেছে, সিলভার জল যে মিশেছে অত অ্যাট্রাকশন নেই, তাই এরা হচ্ছে সব লায়োফোবিক বা হাইড্রোফোবিক, অত অ্যাট্রাকশন নেই এদের একে অপরের মধ্যে। ওকে, বল কি বলছি স্বপ্নময় এবার। স্টার্চ সল, স্টার্চ কি জিনিস তুই বল, স্টার্চ কি জিনিস, কোথায় পাওয়া যায় বল? স্টার্চ, স্টার্চ হচ্ছে উদ্ভিদে পাওয়া যায়, প্ল্যান্টে পাওয়া যায়। প্ল্যান্ট কি তৈরি করে? প্ল্যান্ট ফটোসিনথেসিস করে, সালোক সংশ্লেষ করে, তাহলে প্ল্যান্ট ফটোসিনথেসিস করে তৈরি করে গ্লুকোজ, ওই গ্লুকোজেরই একটা পলিমার হলো স্টার্চ। অনেক গ্লুকোজ মলিকুল জুড়ে জুড়ে, অনেক গ্লুকোজ মলিকুল জুড়ে জুড়ে একটা বড় পলিমার তৈরি করে, সেই পলিমারকে বলা হয় স্টার্চ।
এবার স্টার্চ যখন জলের মধ্যে মিক্সড হয় তখন তাকে বলে স্টার্চ সল। ওকে, আচ্ছা নেক্সট বলছে যেটাকে এই পয়েন্ট এক্ষুনি বললাম, বলছে যেটা লায়োফিলিক, লায়োফিলিক সেটা হচ্ছে লায়োফোবিকের থেকে বেশি স্থায়ী, বেশি স্থায়ী। তাহলে স্টেবিলিটি বলি, কার স্টেবিলিটি বেশি? অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি এই পয়েন্টটা। কার স্টেবিলিটি বেশি বল প্রিয়াংশু, লায়োফিলিক না লায়োফোবিক? লায়োফিলিক স্টেবিলিটি বেশি দেন লায়োফোবিক, তাই তো? ভেরি গুড। কেন বেশি বল? কারণ লায়োফিলিকে কম্পোনেন্ট গুলোর মধ্যে অ্যাট্রাকশন আছে, লায়োফোবিকে কম্পোনেন্ট যারা তাদের মধ্যে অ্যাট্রাকশন নেই বা রিপালশন আছে। তাহলে আমরা বলতে পারি লায়োফিলিক যেটা, যেখানে কিনা অ্যাট্রাকশন আছে সলিউট আর সলভেন্টের মধ্যে, তার স্টেবিলিটি বেশি দেন লায়োফোবিক। আচ্ছা এবার আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করতে চলেছি, পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা, আমাকে আনসার করতে হবে লায়োফিলিক আর লায়োফোবিকের রেসপেক্টে। তুমি আমাকে বলো, একটা লায়োফিলিক কোলয়েড নিয়েছিলাম, একটা লায়োফোবিক কোলয়েড নিয়েছি, দুজনকেই নষ্ট করে দিয়েছি। লায়োফিলিক কোলয়েডটাকেও নষ্ট করে দিয়েছি যেমন তেমন ভাবে হিট ফিট করে, লায়োফোবিক যেটা ছিল ওটা তো অতটা অ্যাট্রাকশন নেই, ইজিলি নষ্ট হয়ে যাবে, তো এটাকেও হিট টিট করে নষ্ট করে, দুটোকেই নষ্ট করে দিয়েছি। দিয়ে আবার তৈরি করতে চাইছি, নষ্ট করে দিয়েছি, ওই কোলাইড গুলো আলাদা হয়ে গেছে, সলভেন্ট সলিউট আলাদা আলাদা হয়ে গেছে, তারপরে আবার তৈরি করতে চাইছি কোলাইড গুলো। কোন কোলাইডটা তৈরি হবে আর কোনটা হবে না? লায়োফিলিক তৈরি। ওকে, একজন বলছে, প্রিয়াংশু এখানে বলছে লায়োফিলিকটা আবার তৈরি করা সম্ভব নষ্ট হয়ে যাওয়ার পরেও। বাকিরা কি বলছে বলো? তুই একজন বলো অনলাইনে, লায়োফিলিক লায়োফোবিক কোনটা আবার তৈরি হবে? হবে না মনে হচ্ছে, কেন মনে হচ্ছে বল? লায়োফিলিকটা কিন্তু বেশি স্টেবল ছিল। হবে, ঠিক। তাহলে লায়োফিলিক এটাকে যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া হয়, হিট করে দিয়েছি, কিছু করে দিয়েছি, নষ্ট হয়ে গেছে কোলয়েডটা, ঠিক আছে, বিনষ্ট হয়েছে, ধ্বংস হয়ে গেছে, তাহলে এটাকে আবার তৈরি করা সম্ভব, ঠিক আছে, পুনরায় তৈরি করা সম্ভব। কেন সম্ভব? আকর্ষণ আছে, এই চটচট তৈরি হয়ে যাবে আবার। মানে ব্যাপারটা হচ্ছে একবার ব্রেকআপ হয়ে গেছে, তো তারপরে কি আবার প্যাচ আপ হওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ অ্যাট্রাকশন আছে। আর এখানে কি, এখানে একবার ব্রেকআপ হয়ে গেলে আর সম্ভব নয়, নষ্ট করে দিয়েছি, হিট করে দিয়েছি, তাই পুনরায় তৈরি করা সম্ভব নয়, পুনরায় তৈরি করা সম্ভব নয়। আচ্ছা, পুনরায় তৈরি করা সম্ভব, এই সিচুয়েশনটাকে আমরা বলি রিভার্সেবল। তার মধ্যে আমরা পড়ে আসছি ক্লাস 11 থেকে, যেটা আবার তৈরি হতে পারে, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, তাকে আমরা রিভার্সেবল বলি, বাংলায় বলে পরাবর্ত, রিভার্সেবল। আর যেটা পুনরায় তৈরি করা সম্ভব নয়, একবার নষ্ট হয়ে গেলে আর তৈরি করা সম্ভব নয়, ইরিভার্সেবল, অপরাবর্ত। তাহলে লায়োফিলিক গুলো হচ্ছে অপরাবর্ত বা ইরিভার্সেবল, একবার নষ্ট হয়ে গেলে আর তৈরি করা সম্ভব নয়, লায়োফোবিক যারা। আর লায়োফিলিক যারা, তাদেরকে একবার নষ্ট হয়ে গেলে আবার তৈরি করা সম্ভব, কারণ তাই সেই প্রসেসটা সেই কারণে রিভার্সেবল। তোমাকে অপশনস কেমন দেবে? বলবে লায়োফোবিক কোলয়েড নিম্নলিখিত ফলোইং প্রপার্টি শো করে, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। তার মধ্যে তোমাকে তাহলে কোনটা বলতে হবে? তারা রিভার্সিবিলিটি শো করে। লায়োফিলিক যদি হয় তারা রিভার্সিবিলিটি শো করে, তারা আবার তৈরি হতে পারে। লিখে নিয়েছিস মোটামুটি? আচ্ছা, প্রত্যেকে কিন্তু বইয়ের সঙ্গে ট্যালি করে করে নিচ্ছিস তো? স্বপ্নময়, শুভশ্রী, বিবেক, রিমা, তুলিকা, পূজা। ওকে ওকে, বিবেক তুই নিচ্ছিস তো? লেখার কথা বলছি না, লিখতে বলিনি, বইয়ের সঙ্গে সঙ্গে ট্যালি করতে বলছিলাম। বইতে করে সবই দেওয়া আছে, বইটাকে পাশে নিয়ে বসে বইয়ের সঙ্গে কি একটু মিলিয়ে মিলিয়ে দেখছিস? ওকে, আর তোর বাকি বন্ধু দুটো কোথায়? তাহলে একটু ওদের সাথে নোটটা শেয়ার করে দিস। আর
রিমা আর পূজার একটা দায়িত্ব থাকছে। আচ্ছা তুলিকা তুই একটু পাপিয়ার সাথে শেয়ার করে দিস, দেখো কে কার সাথে শেয়ার করে দেবে বলে দিচ্ছি, কি কি হয়েছে বইয়ের থেকে মার্কিং করে নাও এবং সেটা প্রপারলি শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে যারা আগে জয়েন করতে পারেনি। তুলিকা তুই একটু পাপিয়ার সাথে শেয়ার করে দিস, ঠিক আছে। আচ্ছা পূজা তুই একটু ওই ইয়ের সাথে শেয়ার করে দিস, সৃজয়ের সাথে শেয়ার করে দিস, পূজা বা রিমা কেউ একজন। আর বিবেক তুই একটু শেয়ার করে দিস হচ্ছে মোনালিসার সাথে, ঠিক আছে। সুইটি তো জয়েন করেনি, সুইটি কি করে কে জানে, যাই হোক। আচ্ছা যেটা এক্ষুনি আমরা ডিসকাস করলাম সেটাই এখানে লেখা আছে, তার টোটাল এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। কি বলছে, এই যেটা লায়োফিলিক সেটা রিভার্সেবল, আর যেটা লায়োফোবিক সেটা ইররিভার্সেবল, এটাই এখানে লেখা আছে, একবার জাস্ট রিডিং করে নিতে পারো। লায়োফিলিক যেটা সেটা হচ্ছে রিভার্সেবল, আর লায়োফোবিক যেটা এটা হচ্ছে ইররিভার্সেবল। লায়োফোবিক যেটা ওটা ইররিভার্সেবল, লায়োফিলিক যেটা ওটা রিভার্সেবল। দেখে নাও, বলছে একবার নষ্ট হয়ে গেছে তারপরে যদি তাকে আবার যদি ঝাঁকিয়ে দেওয়া হয়, গরম করে দেওয়া হয়, তাহলে ফিরে আসে না, ফিরে না এলে সেটা ইররিভার্সেবল, লায়োফোবিক ছিল। আর যদি আবার ফিরে আসে তাহলে সেটা রিভার্সেবল, মানে লায়োফিলিক ছিল, ঠিক আছে। তাহলে এবার জিজ্ঞেস করবে কোশ্চেন, দুটো কোলয়েড আছে, কোনটা লায়োফিলিক কোনটা লায়োফোবিক কি করে বুঝবো? দুটো কোলয়েডকে হিট করে দাও, হিট করলে নষ্ট হয়ে গেল, নষ্ট হওয়ার পরে আবার ওটাকে, যেটা ওর সলভেন্ট, কোলয়েডটাতে সলভেন্ট আছে, ওই সলভেন্টটা দিয়ে আবার ঝাঁকাও দিয়ে আবার হিট করো, যেটাতে ফেরত আসবে ওটা লায়োফিলিক ছিল, যেটা ফেরত আসবে না লায়োফোবিক ছিল। এবার পার্থক্যও করতে পারো, ডিফারেন্সিয়েশনও করতে পারবো, রাইট। চলে আসছি মিসেল। মিসেলটা কি জিনিস দেখো, মিসেলটা ভালো করে বুঝবে, কারণ মিসেলটার উপর বেস করে তিনটে, মিসেলের ফরমেশনের উপরে বেস করে তিনটে কনসেপ্ট আছে। কনসেপ্ট গুলো কি কি আছে? একটা কনসেপ্ট হচ্ছে সাবান কেমন করে ফাংশন করে, সোপ, ডিটারজেন্ট কেমন করে ফাংশন করে, এবং ইমালসিফাইং এজেন্ট বলে কিছু এজেন্ট আছে তারা কেমন করে ফাংশন করে, সবটাই মিসেলের কনসেপ্টের উপরে তৈরি হয়েছে। তো মিসেল কারা এবং কি করে তৈরি হয়, এবং এর প্রথমে আমরা সাবান আর ডিটারজেন্টের রেসপেক্টে দেখবো। এই মিসেল যারা তৈরি করে, সাবান ডিটারজেন্ট, এদেরকে কি বলে? এদেরকে বলে হচ্ছে অ্যাক্টিভ সারফেস কম্পোনেন্ট বা সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ডস। কি বলে এদের? সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ডস, বা বাংলায় বললে পৃষ্ঠতল সক্রিয় যৌগ, বা ইংলিশে বললে সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ড, মানে সারফেসটা খুব অ্যাক্টিভ থাকে। যারা মিসেল তৈরি করে ওদের সারফেসটা খুব অ্যাক্টিভ থাকে, সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ড বলে, বা পৃষ্ঠতল সক্রিয় যৌগ বলে। তো এদের স্ট্রাকচারটা কেমন, ভালো করে স্ট্রাকচার একদম বেসিকটা দেখাচ্ছে এই যে। তো মিসেল, সাবানের কথা যদি ভাবি, সাবানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সাবানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, এটা সাবানের মধ্যে প্রেজেন্ট থাকে, সোডিয়াম স্টিয়ারেট। তাহলে এর পুরো ফাংশনটা হচ্ছে কেমন করে ভালো করে দেখো। দুটো পার্ট আছে পুরো সোডিয়াম স্টিয়ারেট বা সাবানের মধ্যে যে মলিকুল গুলো আছে, এই মলিকুল দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে হাইড্রোকার্বন, এই পার্টটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট, যেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক টেল। পুরোটা হাইড্রোকার্বন এবং নন পোলার, সেই কারণে পোলার নয়। তাহলে একটা পার্ট হচ্ছে এই যে, এটা হাইড্রোকার্বন পার্ট এবং এটা হচ্ছে নন পোলার। এই টোটাল পার্টটা হচ্ছে নন পোলার, এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট। এটা লম্বা একটা লেজের মতন আছে, ঠিক আছে, নন পোলার পার্ট, হাইড্রোকার্বন পার্ট। আর মাথায় একটা মুন্ডু মতন আছে, যেটা হচ্ছে পোলার, যেখানে চার্জ আছে, প্লাস চার্জ মাইনাস চার্জ বিভিন্ন রকমের চার্জ আছে। যদি এই মাথায় যে পোলার হেড, এটাকে বলে নন পোলার টেল, লেজটা নন পোলার আর মাথাটা পোলার। এইভাবে তৈরি হয়েছে পুরো মিসেলের একটা মলিকুল। এটা একটা মলিকুল, সোডিয়াম স্টিয়ারেটের একটা মলিকুল, যেটা কিনা সাবানের উপাদান, যেটা কিনা ডিটারজেন্টের উপাদান, ডিটারজেন্ট বা সাবানের মেইন কম্পোনেন্ট। তো এইটা হচ্ছে একটা মলিকুল। মলিকুলটা তাহলে দুটো ভাগ আছে, একটা ভাগ হচ্ছে একটা টেল বা লেজ, যেটা কিনা নন পোলার হাইড্রোকার্বন দিয়ে তৈরি, আর একটা যে পোলার, যেটা কিনা হেড, ছোট্ট একটা পোর্শন হেড, পোলার হেড। তাহলে পোলার হেড আর নন পোলার টেল, এইভাবে পুরো কম্পাউন্ডটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে প্রথমে সাবানের রেসপেক্টে বলছি। হ্যাঁ বল রিমা।
বলছি মিসিং কটন যেটা রয়েছে হিমাচল প্রদেশ সেটা এবার কি করে হয়, মিসেলের প্রধান কাজটা হচ্ছে, মিসেলের স্ট্রাকচার বুঝলাম, তাহলে লেজ আছে, মিসেলটাতে লেজটা হচ্ছে হাইড্রোকার্বন এবং নন পোলার, আর একটা সরি হ্যাঁ লেজ আর একটা হেড আছে, হেডটা হচ্ছে পোলার। এবারে কাজটা কেমন করে করে, ধরলাম সাবানের উপাদান হচ্ছে মিসেল। এবারে সাবান দিয়ে আমরা ধরো জামা কাপড় ধুচ্ছি বা ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় ধুচ্ছি, জামা কাপড়ে কোথাও একটা স্পট আছে, তেল লেগে আছে, ধুলো ময়লা লেগে আছে, গ্রিজ লেগে গেছে, তেল তেলে কিছু লেগে আছে। ইউজুয়ালি দেখবে আমাদের তো মানে জামা কাপড়ে লেগে থাকা ময়লার ধরন কি তাহলে বুঝতে হবে। প্রথম কথা, জামা কাপড়ে যদি কেবলমাত্র ধুলো লাগতো, সেই ধুলোর জন্য সাবানের প্রয়োজন হতো না, তার জন্য ড্রাই ডাস্ট যাকে বলে, ড্রাই ডাস্ট যদি লাগতো সেটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুলেই সাফিসিয়েন্ট ডাস্ট বেরিয়ে যেত। তাহলে জামা কাপড়ের সাবানে কাচি, তার পিছনে মেন জামা কাপড়ের ময়লাটা লাগছে কি বলো দেখি আন্দাজ করে। জামা কাপড়ে লেগে থাকা ময়লা যেটা তুলতে লাগে, যেটা এমনিতে জল দিয়ে ধুলে উঠবে না, এরকম ঝেড়ে দিলে চলে যাবে না, চিপকে লেগে গেছে, অ্যাটাচড হয়ে একদম অ্যাবজর্ব হয়ে লেগে গেছে আঠার মতন, সেটা কেমন ধরনের ময়লা আগে আমাদের বুঝতে হবে, ময়লার ধরন বুঝতে হবে। সেটা হচ্ছে ময়লাটাও ইটসেলফ একটা কোলয়েড। কারণ লাগছে কি জামা কাপড়ে ময়লা হিসেবে যেগুলো লাগছে ভালো করে দেখো, আইদার এমন কোন দাগ লেগেছে যে দাগ উঠছে না, কি দাগ, নাম্বার ওয়ান খাবার দাবারের দাগ, যেটা উঠছে না হলুদ দাগ। এখন খাবার দাবার বানানো হয়েছে, ওখানে কোলয়েডই তৈরি হয়েছে, যেখানে তেল বা জলের মধ্যে বিভিন্ন মশলা ডিজলভ তো হয়নি, ওই মিশে ছড়িয়ে ছড়িয়ে আছে, তাহলে আইদার খাবার দাবারের হলুদ দাগ তৈরি হয়েছে, অথবা কোথাও হয়তো ওই মানে কালো দাগ লেগে গেছে, বাস টাসে উঠেছে, কোথাও ঘষে গেছে, কালো দাগ এসব লেগেছে, যেগুলো ইটসেলফ অয়েলি টাইপের দাগ, অথবা ঘামের দাগ লাগছে। ঘামের দাগ তো লাগছে না এক্স্যাক্টলি, ঘাম তো ওয়াটার সলুবল জিনিস, ঘাম তো ওয়াটার দিয়ে ডিজলভ করলেই উড়ে যেত। ঘামের সঙ্গে বডি থেকে বেরোচ্ছে অনেক সিক্রেশন, সিবেসিয়াস গ্ল্যান্ড আছে বডিতে যে সিবেসিয়াস গ্ল্যান্ড আছে, সেই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে বডি থেকে অনেক রকম অয়েলি সিক্রেশন বেরোচ্ছে, যে অয়েলি সিক্রেশন গুলো আমাদের মুখে বেরোলে আমরা বলি পিম্পল হয়েছে, ব্রণ হয়েছে বা পিম্পল হয়েছে। তাহলে বডি থেকে ঘামের সঙ্গে অনেক অয়েলি সিক্রেশন বেরোচ্ছে, রাস্তাঘাটে অনেক অয়েলি দাগ থাকছে যেগুলো লাগছে আমাদের কোথাও ঘষে যাচ্ছে, অথবা খাবার দাবারের দাগ লাগছে, এইগুলো হচ্ছে দাগের ধরন। তাহলে দাগগুলো ইটসেলফ অয়েলি টাইপের দাগ, ওটা ইটসেলফ কোলয়েড টাইপের। তো এবার যখন ওটাকে নষ্ট করা হবে, সাবান কি করে ভালো করে দেখো। সো ধরলাম এইটা হচ্ছে তোমার ময়লা মলিকিউলটা, ময়লাটা লেগে আছে, সো দিস ইজ দা ডার্ট, এটা হচ্ছে নোংরাটা, ময়লাটা, দা স্পটটা, এটা হচ্ছে ডার্ট। কি এটা ডার্ট, এটা হচ্ছে নোংরা ময়লা যেটা লেগে আছে। এবার সাবানে দেওয়া হয়েছে, সাবানের আবার সাবান জলে দেওয়া হয়েছে, সাবানটা একটা কোলয়েড তৈরি করেছে জলের মধ্যে, সাবানের ফেনা আমরা দেখেছি অলরেডি একটা কোলয়েড, ফোম টাইপের কোলয়েড। সাবানের এরকম দুটো পার্ট আছে, কি হচ্ছে ভালো করে দেখবে, একটা দিয়ে দেখাচ্ছি তারপরে পুরোটা দেখবো। সেটা হচ্ছে এই ডার্টটা কেমন ডার্ট, এটা হচ্ছে একটা অয়েলি টাইপের সাবস্টেন্স, অয়েলি ডার্ট, ময়লা যেটা লেগেছে ওটা হচ্ছে অয়েলি টাইপের। যেটা দিয়েছি সাবান, সেই সাবানটাতে আবার দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এরকম লেজের মতন, আর একটা পার্ট হচ্ছে এরকম হেডের মতন। এই লেজের মতন পার্টটা হচ্ছে আবার হাইড্রোকার্বন, নন পোলার, লেজের মতন পার্টটা হচ্ছে নন পোলার, আর হেডের মতন পার্টটা হচ্ছে পোলার, এই পার্টটা হচ্ছে পোলার। স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি। এই অয়েল কেমন, অয়েল কি পোলার না অয়েল নন পোলার, অয়েল নিজেও হচ্ছে আবার নন পোলার, অয়েল নিজেও হচ্ছে আবার নন পোলার। তো সাবানের এই নন পোলার পোর্শনটা অয়েলের নন পোলার পোর্শনের সঙ্গে একটা ক্লিয়ার কাট বন্ড তৈরি করছে, সাবানের নন পোলার পোর্শনটা অয়েলের নন পোলার পোর্শনের সঙ্গে একটা বন্ড বানাচ্ছে, কারণ দুজনেই নন পোলার। আর সাবানের পোলার পোর্শনটা কোথায় থাকছে, সাবানের পোলার পোর্শনটা জলের মধ্যে ডিজলভ হয়ে থাকছে, জলের মধ্যে ডিজলভ হয়ে থাকছে।
তাহলে সাবানের পোলার পোর্শন আছে জলে, সাবানের নন পোলার পোর্শন আছে ওই অয়েলটার সঙ্গে, ডার্টটার সঙ্গে। তার মানে ক্লিয়ারলি বলতে পারি এই যে এই পোর্শনটা এই যে মোটামুটি এই যে পোর্শনটা, এই পোর্শনটা আর এর বাইরে থাকা পোর্শনটা, ভেতরের পোর্শনটা পুরোপুরি হচ্ছে আমাদের, ভেতরের পোর্শনটা পুরোপুরি হচ্ছে নন পোলার, যেখানে সাবানটাও নন পোলার আর সাবানের নন পোলার পার্ট গুলোই আছে, আর সেগুলো লেগে আছে অয়েলের সঙ্গে, যে অয়েলি ডার্ট সেটাও নন পোলার। আর পুরো যে বাইরের পোর্শনটা, এই বাইরের পুরো পোর্শনটাই হচ্ছে পোলার, যেটা কিনা জলের মধ্যে ঢুকে আছে। তাহলে এই ভেতরটা নন পোলার, বাইরেটা পোলার। বাইরেটা কোথায় আছে? বাইরেটা ওয়াটারের মধ্যে ডিসলভ হয়ে আছে। আর ভেতরটা কোথায় আছে? ভেতরটা তোমার ডার্টের সঙ্গে লেগে আছে। সাবানের ভেতরের পোর্শনটা যেটা কিনা হাইড্রোকার্বন নন পোলার, ওটা ডার্টের সঙ্গে লেগে আছে। সাবানের বাইরের পোর্শনটা যেটা কিনা পোলার, ওটা জলের মধ্যে ঢুকে আছে। এরকম ভাবে পুরো সাবানের মধ্যে তোমার সাবানটা এরকম ভাবে ময়লাটাকে ঘিরে ধরছে। এবার আমরা কি করি? ওয়াশিং মেশিনে দিই বা এরকম রাবিং করি, তাতে কি হয়? ফ্রিকশন তৈরি হয়। ফ্রিকশন যখন হয় তখন কি হয়? এই পোলার পোর্শনটা ওয়াটারে চলে আসতে চায়। কে চাইছে? পোলার পোর্শনটা ওয়াটারে চলে আসতে চাইছে। সমস্ত পোলার পোর্শন গুলো ওয়াটারে চলে আসতে চাইছে যখনই আমরা রাবিং করছি, ওয়াশিং মেশিনে দিচ্ছি। তাহলে পোলার পোর্শনটা জলের মধ্যে চলে আসতে চাইছে। ঠিক আছে, পোলার পোর্শন যদি জলের মধ্যে চলে আসতে চায়, মানে হেড যদি জলে চলে আসতে চায়, টেল কেও জলে চলে আসতে বাধ্য, কারণ হেড আর টেল তো লেগে আছে, জুড়ে আছে। তাহলে হেড জলে চলে আসতে চায়, টেল কেও জলে আসতে হবে। আর টেল কার সঙ্গে অ্যাটাচড? টেল হচ্ছে ময়লাটার সঙ্গে অ্যাটাচড। তাহলে টেল ময়লাটাকে নিয়ে জলে চলে আসছে হেডের সাথে। ক্লিয়ার হয়েছে? এই জলটা আস্তে আস্তে নোংরা হবে এন্ড জামা কাপড়টা আস্তে আস্তে ক্লিন হবে যখনই আমরা রাবিং করব, ফ্রিকশন দেব, এনার্জি দেব। আবার দেখে নাও, হেডটা কোথায় যেতে চায়? হেড যায় জলে চেতে, কারণ ওটা পোলার। হেড যখন জলে যাবে, সে টেলকে নিয়েই জলে যাবে। টেলটা আবার কার সঙ্গে অ্যাটাচড হয়েছে? টেলটা গিয়ে অ্যাটাচড হয়েছে এই অয়েলি ডার্টের সঙ্গে, এর সঙ্গে টেলটা অ্যাটাচড। তাহলে হেড যখন জলে যাবে, টেলকেও টানবে, টেলের সঙ্গে আবার অয়েলটা অ্যাটাচড, অয়েলি ডার্টটা অ্যাটাচ, সেও আবার আসবে। জামা থেকে তো উঠে চলে এলো। এটা হচ্ছে হেড, হেড টানলো, এটা টেল, টেল এলো, টেলের সঙ্গে অয়েলটা অ্যাটাচড, অয়েলটাও চলে এলো। এটা হয়ে যায়। এবার রাবিং করলে ওটা ইজি তাড়াতাড়ি উঠে চলে আসে। তাই আমরা রাবিং করি, তার জন্য ওয়াশিং মেশিন বা কখনো হাতে আমরা এরকম করে রোগাই, এসব করতে থাকি। যদি খুব ডিপলি অ্যাটাচড হয়ে থাকে, আমরা বলি ওয়াশিং মেশিনে ধোয়া পসিবল নয়, তখন আমাদের হাতে করে রাবিং করতে হয়, যাতে ডিপলি অ্যাটাচডটাতে একটু ফ্রিকশন দিতে হয়, যাতে এই পুরো প্রসেসটা ভালো করে হয়। সো দিস ইজ দ্য মিসেল। এই পুরো সিস্টেমটাকে বলা হয় মিসেল তৈরি হয়েছে। মিসেল তৈরি হয়ে সাবানের মলিকুল গুলো ডার্ট মলিকুলকে জামা থেকে ডিট্যাচড করে এবং জলের দিকে আসতে শুরু করে। এবারে এবং এরকম করে দেখতে পাচ্ছি, যদি এখানে একটা স্কিম দেখো, দেখতে পাবে কেমন করে পুরো ফেনোমেনাটা হচ্ছে, ডিটারজেন্ট বা সাবানের ফাংশন। এটা হচ্ছে আমাদের ময়লা ছিল, ডার্ট। এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে ময়লা বা ডার্ট। ঠিক আছে, এবার এই মিসেল গুলো এলো, মিসেল তৈরি হলো, আস্তে আস্তে এটা বেরিয়ে যাচ্ছে। এরকম ভাবে মিসেল ফরমেশন হলো, দেখতেই পাচ্ছ, গোল মিসেল ফরমেশন হলো এবং তারপরে এটা পুরো বেরিয়ে চলে গেল। তো জামার সারফেস থেকে বেরিয়ে চলে গেল। ডার্টটা এরকম করে লেগেছিল, সাবানের মলিকুল গুলো এলো, সাবানের মলিকুল গুলো চারপাশ থেকে ঘিরে একটা মিসেল তৈরি করলো, মিসেলটাকে নিয়ে সাবানের মলিকুল গুলো জামা থেকে বেরিয়ে চলে গেল, জামার লেয়ারটা সারফেসটা ক্লিন হয়ে গেল। তো এটা হচ্ছে মোটামুটি একটা মেকানিজম, কেমন করে পুরো জিনিসটা হয়ে থাকে। এই পুরো ফরমেশনটাকে বলা হয় মিসেল, যেটা কিনা এরকম করে তৈরি হচ্ছে। কেন তৈরি হতে পারছে? কারণ সোডিয়াম স্টিয়ারেট, যেটা কিনা সাবানের মেইন কম্পোনেন্ট, তার দুটো পার্ট আছে, একটা পোলার, একটা নন পোলার। বলো ক্লিয়ার কিনা? এখানে দুটো পার্ট আছে, একটাকে বলে হচ্ছে সিএনসি, একটাকে বলে ক্র্যাফট টেম্পারেচার।
সিএমসি আর ক্র্যাফট টেম্পারেচারটা শর্টে বলছি। সিএমসি হচ্ছে, নিজেরাই বলো, ময়লার চারপাশে আমি একটুখানি সাবান দিয়েছি, বেশি সাবানে দিইনি, তাহলে কি সাবানের অটোমলিকুল আসতে পারবে যারা কিনা ময়লাটার চারপাশে পুরো গোল করে ঘিরে ধরতে পারবে? পারবে না। তার মানে আমাকে মিনিমাম কনসেন্ট্রেশন একটু দিতে হবে যাতে ময়লার চারপাশে সাবানের মলিকুলগুলো পুরো গোল করে ঘিরে ধরতে পারে। ওই মিনিমাম কনসেন্ট্রেশনটাকে বলা হয় ক্রিটিক্যাল মিসেলিশন কনসেন্ট্রেশন বা সংকট মিশ্রীকরণ গাঢ়ত্ব। অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে মিনিমাম কনসেন্ট্রেশন টু ফর্ম মিসেল। মিসেলটা তৈরি হতে গেলে সাবানের মিনিমাম কতটুকু লাগবে, সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে ক্রিটিক্যাল মিসেলিশন কনসেন্ট্রেশন বা সিএমসি। আর ক্র্যাফট টেম্পারেচার কি? মিসেলটা তৈরি হতে গেলে একটা মিনিমাম টেম্পারেচারও লাগবে। অর্থাৎ টেম্পারেচার যদি খুব লো হয় সেখানে অয়েলটা ভালো করে বেরিয়ে আসবে না, ডার্টটা ভালো করে বেরিয়ে আসবে না। সেই কারণে ওয়াশিং মেশিন গুলোতে একটা হিটিং ফেসিলিটি থাকে, কখন দেখেছি কিনা জানি না, ওয়াশিং মেশিন থেকে যখন জামা কাপড় বেরোয় দেখবে সেই জামা কাপড় গরম হয়ে আছে। এই গরমের কারণ ভেতরে জলটা গরম জল চালানো হয়েছিল। ওয়াশিং মেশিনের ভেতরে একটা হিটারও থাকে যে কিনা গরম জলের মধ্যে দিয়ে ধোয়ার কাজটা করে। কারণ গরম জল হলে টেম্পারেচার একটু হাই হলে এই ক্লিনিং টেম্পারেচার হাই হলে ক্লিনিং প্রসেসটা, এই ক্লিন হয়ে যাওয়ার প্রসেসটা টেম্পারেচার হাই হলে ক্লিনিং প্রসেসটা ইজি হয়ে যায়। তাই ক্লিনিং প্রসেসটাকে ইজি করার জন্য একটা মিনিমাম টেম্পারেচারও লাগবে। ওই মিনিমাম টেম্পারেচারটাকে বলা হয় ক্র্যাফট টেম্পারেচার। এটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার টু ফর্ম মিসেল। মিসেল তৈরি হতে গেলে সাবানের যে মিনিমাম কনসেন্ট্রেশন লাগবে সেটা হচ্ছে সিএমসি। আর মিসেল তৈরি হতে গেলে যে টেম্পারেচারটা মিনিমাম লাগবে ওই জলটার, ওই সাবান জলটার, সেটা হচ্ছে ক্র্যাফট টেম্পারেচার। ক্লিয়ার? নেক্সট চলে আসছে ইমালশন। ইমালশন কি অলরেডি আমরা দেখেছি। ইমালশন হচ্ছে দুটো ইনমিসিবল লিকুইড, জল তেল যারা মেশে না, এরকম দুটো লিকুইড তাদের কোলয়েড, তখন তাকে বলা ইমালশন। তাহলে এই ইমালশন এক্সাম্পল কি হতে পারে? দু রকমের। একটা বলেই দিচ্ছে ক্লিয়ার, জলে তেল। জলে তেল মানে কার মধ্যে কি আছে বলো? সলভেন্টটা কোনটা বলো? জলে তেল মানে তুই বল জলে তেল, তাহলে সলভেন্ট কোনটা? জল, তার মধ্যে কি আছে? তেল। জলের মধ্যে তেল, তাহলে সলভেন্টটাকে, মিডিয়ামটাকে জল, তার মধ্যে কি আছে? তেল। জলে তেল। আর একটা হতে পারে তাহলে উল্টো, কি বল? তেলে জল, যেখানে সলভেন্টটা কি হবে? তেল, তার মধ্যে ঢালা হয়েছে কি? জল। এই দুটো সিচুয়েশন হতে পারে। তো জলে তেল, তার মধ্যে জলটা কি? জলটা বেশি আছে, তেলটা কম আছে, তখন বলছি জলে তেল। এক্সাম্পল তার কি? দুধ, ক্রিম, মেয়োনিজ। এখানে হচ্ছে অর্থাৎ এই ইমালশনটা হচ্ছে বেসিক্যালি এই আছে জল প্রচুর পরিমাণে, এর মধ্যে দেয়া হয়েছে তেল অল্প পরিমাণে, এটা হচ্ছে জলে তেল টাইপের ইমালশন। অন্যটা কি হবে? অন্যটা হবে উল্টো, নিচে থাকবে তেল প্রচুর পরিমাণে, তার মধ্যে থাকবে জল অল্প পরিমাণে, তার মধ্যে থাকবে জল অল্প পরিমাণে, তেলে জল। এর এক্সাম্পল কি? মাখন, কোল্ড ক্রিম, মার্জারিন, কড লিভার অয়েল। তাহলে এখানে সিচুয়েশনটা কি? এখানে সিচুয়েশন হচ্ছে তেল আছে প্রচুর পরিমাণে, তেল জাতীয় সলভেন্ট প্রচুর আছে, তার মধ্যে অল্প পরিমাণ জল বিন্দু বিন্দু আকারে ঘুরছে। তেল জাতীয় সলভেন্ট প্রচুর আছে, তার মধ্যে অল্প পরিমাণ জল বিন্দু বিন্দু আকারে ঘুরছে, তখন বলবো তেলে জল। আর জলে তেল কোনটা? যখন জল প্রচুর পরিমাণে, তার মধ্যে তেল অল্প অল্প করে ঘুরছে, সেটা হচ্ছে জলে তেল। আমাকে যদি বুঝে থাকো তাহলে আমাকে এক্ষুনি বলবে, এক্ষুনি তোমাকে বলতে হবে। সেটা হচ্ছে যখন আমরা রান্না করি, চিকেন বানানো হচ্ছে, চিকেনের ঝোল বানানো হয়েছে, মাটনের ঝোল বানানো হয়েছে, জলে তেল, ওই ঝোলটা জলে তেল না তেলে জল? বলো, একজন বলছে এখানে তেলে জল, বাকিরা বলো মাংসের ঝোল, এটা জলে তেল না তেলে জল? অয়েল ইন ওয়াটার। আর কেউ? জলে তেল, জলে তেল না তেলে জল? জলে তেল নাকি তেলে জল?
তেলে জল কে কে বলছে? প্রিয়াংশু বলেছে তেলে জল। আর তেলে জল পার্টিরা হাত তোলো। তেলে জল কে? সো বেসিক্যালি জলের মধ্যে তেল, জল বেশি আছে, তার মধ্যে অল্প তেল আছে। মাংসটাকে সেদ্ধ করা হয়েছে কিসে? মাংসটাকে সেদ্ধ করতে কি করা হয়েছে? তেলটা তো শুধু একটু টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। মেন সেদ্ধ হচ্ছে কিসে? মাংস সেদ্ধ হচ্ছে জলে, আলু সেদ্ধ হচ্ছে জলে, পেঁপে সেদ্ধ হচ্ছে জলে, আর যদি কিছু দেওয়া হচ্ছে সব জলে। লাস্টে সবটাকে মেশানোর জন্য একটু তেল ইউজ করে নেওয়া হচ্ছে। যখন মাংসের ঝোল যেটা ফুটছে, মাংসের ঝোল যেটা ফুটছে, ওটা কি জলটা ফুটছে না তেলটা ফুটছে? জলটাই ফুটছে, জলের মধ্যে তেল আছে। ক্লিয়ার? যে ঝোলটা চুমুক দিয়ে খাচ্ছিস, তেল খাচ্ছিস না জল খাচ্ছিস? জলটাই খাচ্ছিস, মানে জলটাই বেশি পরিমাণ আছে, যার মধ্যে অল্প অল্প তেলও আছে টেস্ট ব্যাপারটাকে বাড়ানোর জন্য। ক্লিয়ার? তাহলে মাংসের ঝোল কি হলো? জলেতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওখানে তেলের মধ্যে জল না, এটা মনে হয় তেলের পরিমাণ বেশি থাকে, তারপরে ওটা জলে তেল। হ্যাঁ, দোকানের মাংসতে হচ্ছে জলে তেল, তেল বেশি। বাড়ির মাংস হচ্ছে জলে তেল, তেল কম, এই বলতে পারি। কিন্তু তেলে জল কখনোই বলতে পারবো না। তেলে জল মানে কি ইমাজিন করতে পারছো? টোটাল ঝোলটা তেল দিয়ে তৈরি। পসিবল নয়। একদিনে তোমার লিভার ড্যামেজ, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন দোকান টোটাল ঝোল তেল দিয়ে বানিয়ে সেটাকে 200-300 টাকার মধ্যে বিক্রি করতেই পারবে না। কারণ টোটাল ঝোলকে তেল দিয়ে যদি কেউ বানায়, ধরলাম একটু একটু ফ্রাই করে নিয়েছে তেলের তেল, সেটা আলাদা কথা। টোটাল ঝোলকে যদি কেউ তেল দিয়ে বানায়, তার কস্টিং অনেক বেশি হয়ে যাবে। কোথায় গিয়ে কস্টিং পৌঁছবে তার কোনো ঠিক নেই। খেতে তো পারবেই না। তারপরে যদি কেউ মনে করে না আমি খেতে চাই, তাহলে দোকানদারও দিয়ে উঠতে পারবে না। কারণ দোকানদারেরা ওই তখন দেখা যাবে এক প্লেট মাংসের দাম নিচে 1200 টাকা। কোথায় পাওয়া যাচ্ছে মাংসটা? পাড়ার দোকানে। এমন নয় যে আমি KFC-র মাংস খাচ্ছি। এক প্লেট মাংসের দাম কত? 1200 টাকা। পাড়ার দোকানে তাপসদা বিক্রি করছে। হ্যাঁ যাই, ঠিক আছে, অন্য কিছু নিয়ে না, মানে ধরে নাও চাউমিনের ঝোল ধরো, চাউমিনের চিলি চিকেন ধরো। তো চাউমিনের যে চিলি চিকেন, ওটা জলে তেল না তেলে জল? সাংহাই চাউমিন, চায়নাটাউন, যেগুলো পপুলার চাইনিজ, যেগুলো পপুলার বিরিয়ানি শপ, সব জলে তেল। ঠিক আছে? অ্যাপারেন্টলি তেলে জল আমাদের মনে হয়, কারণ তেলটা কোথাও বেশি থাকে, তাই সব জলে তেল কেস। ঠিক আছে? তাহলে রান্না মানেই হচ্ছে জলে তেল। রান্না মানেই কিন্তু জলে তেল। ঠিক আছে? এটা মাথায় রেখো। তাহলে তেলে জলটা হচ্ছে এই মাখন, এইগুলো হচ্ছে পুরো রান্না ধরো মাখনে হচ্ছে, তখন সেটাকে বলতে পারি তোমার তেলে জল। কিছুটা ভাজাভুজি করে নিচ্ছি মাখনে দিয়ে, আলটিমেটলি সেই জল দিয়ে সেদ্ধ করছি। এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি, যে ওই ডিমের ভুজিয়া বানায়, অনেক দোকান বানায়, ডিমের অমলেট বলছি না, এক্স্যাক্টলি ভুজিয়া যেটাকে বলে, যেখানে ডিমটা অমলেট করে দিয়ে পিস পিস হয়ে যায়। ওখানে পুরো যে ডিমটা ফ্রাই হচ্ছে, বা যখন ডিম ফ্রাইও হচ্ছে, ডিম ফ্রাই হচ্ছে টোটাল কিন্তু তেলের মধ্যে, মাখনের মধ্যে। মানে মাখন ধরলাম, মাখনের মধ্যে ধরো ডিমকে ফ্রাই করছি, কমপ্লিট মাখন, তার মধ্যে ডিম ফ্রাই হচ্ছে। মাখনটা নিজেই হচ্ছে তোমার তেলে জল জাতীয়, দেখতে পাচ্ছি ইমালশন। তো ওইখানে যে ফ্রাইটা হলো, ওটা পুরো তেলে জল কেস, কারণ ওখানে জলের কোনো ব্যাপারই নেই, পুরোটাই তেলে জল কেস, কারণ মাখনে ফ্রাই করেছি। ঠিক আছে? তো যাই হোক, নর্মাল রান্না বান্না কিন্তু জলে তেল কেস, আর তেলে জলটা হচ্ছে এই কেসটা। ওকে, বেশ, খুব ভালো কথা। আচ্ছা, বইতে দেখবে একটা ডিফারেন্স দেওয়া আছে, ডিফারেন্সটা একটু পয়েন্ট করে নিও। ডিফারেন্সটা একটু পয়েন্ট করে নিয়ে আমরা ডিফারেন্স গুলো দেখে নিই, কারণ এটা শুধু দুজনকে আবার সেপারেট করা যায়। নিজেরাই বলো যেটা জলে তেল। ঠিক আছে? জলে তেল হোক আর তেলে জল হোক, আমি জল মেশালাম, মেশাবো কি? জলে তেল হোক বা তেলে জল হোক, জল মেশাবো। জল মেশালে যদি ডাইলিউট হয়ে যায়, তাহলে বলবো জলে তেল। আর জল মেশালে যদি জল আর তেল আলাদা হয়ে যায়, তাহলে বলবো তেলে জল ছিল। জল মেশানো হয়েছে, ডাইলিউট হয়ে গেছে, তাহলে আগে থাকতেই জল বেশি ছিল, তার মধ্যে আবার নতুন জল মিশিয়েছি, তো জলে তেল ওটা। আর তেলে জল ছিল, জল মিশিয়েছি, জল কম ছিল, জল বেশি মিশিয়েছি, দুটো লেয়ার সেপারেট হয়ে গেছে। এখন আগে জল কম ছিল, এখন জল বেশি হয়ে গেছে জল মেশানোর জন্য, দুটো লেয়ার সেপারেট হয়ে গেছে, তখন বলবো অরিজিনালি তেলে জল ছিল। আচ্ছা, আবার জল মেশালাম,
জল মিশিয়ে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, দিয়ে আমি ইলেকট্রিসিটি কন্ডাকশন টেস্ট করলাম। যদি আগে থাকতেই জল থেকে থাকে, মানে যদি জলে তেল হয়ে থাকে, জলে তেলের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশন টেস্ট করছি। জলে তেল মানে জল বেশি, জল বেশি সেইখানে আমি NaCl দিয়েছি, দিয়ে কন্ডাক্টিভিটি টেস্ট করছি। জল বেশি তাহলে সেখানে Na+Cl- তৈরি হবে, কন্ডাক্টিভিটি টেস্টে কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। কিন্তু তেলে জল ছিল, তেলে জল মানে জল কম ছিল, তখন NaCl দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড দিয়েছি। কম জলের মধ্যে NaCl অত আয়ন তৈরি হবে না, কন্ডাক্টিভিটি অত বাড়বে না। তাহলে কি উপায় হলো? একটা উপায় হচ্ছে যে আমি জল মেশালাম, ঝাঁকালাম, দেখলাম কোনো লেয়ার আলাদা হলো না, তার মানে জলে তেল ছিল, লেয়ার আলাদা হয়ে গেল, তেলে জল ছিল। NaCl দিলাম, দিয়ে কন্ডাক্টিভিটি টেস্ট করলাম, দেখলাম কন্ডাক্টিভিটি অনেক বেড়ে গেছে, মানে জল অনেক ছিল, মানে জলে তেল ছিল। আর অল্প বেড়েছে মানে জল কম ছিল, মানে তেলে জল ছিল। আর একটা হচ্ছে কিছু ডাই মেশালাম, রঞ্জক পদার্থ, কালারিং এজেন্ট মেশালাম। কালারিং এজেন্ট মেশানোতে দেখলাম পুরোটা কালার হয়ে গেল। তেলের মধ্যে কালার খুব ভালো স্প্রেড হয়, তাই কালারিং এজেন্ট, ডাই এসব মেশানোতে পুরোটা কালার হয়ে গেল, তার মানে ওটা ছিল হচ্ছে তেলে জল, তেল বেশি ছিল। আর কালারিং এজেন্ট মেশানোতে দেখা গেল কালারটা পুরো স্প্রেড হয়নি, অল্প 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 করে কয়েক জায়গায় কালারটা ছড়িয়েছে বিন্দু বিন্দু করে, তখন ওটা বলবো জলে তেল ছিল। তাহলে মনে রাখতে হবে, জলে তেল হলে জল বেশি, ওখানে NaCl বেশি ডিজলভ হবে, কন্ডাক্টিভিটি বেশি হবে। আর তেলে জল হলে জল কম আছে, ওখানে কন্ডাক্টিভিটি কম হবে, পরিবাহিতা কম হবে। আর যদি জলে তেল হয়, ওখানে তেল কম আছে, কালার দিলে কালারটা বেশি ছড়াবে না। আর তেলে জল হলে ওখানে ওখানে তোমার তেল বেশি আছে, কালার দিলে পুরোটা কালার ছড়িয়ে যাবে। এইভাবে আমরা পার্থক্য করতে পারি এদের দুজনের মধ্যে। কতক্ষণ বাকি? হ্যাঁ ম্যাম আছেন? ম্যাম বলে চলে যাচ্ছি, কখন? বলে এখন চলে যাবে সেই বলে। ম্যাম কি আছেন কি বেরিয়ে গেছেন? এখনো আছে। আচ্ছা, চল পরেরটা যাচ্ছি তাহলে। ইমালশন কারক বা ইমালসিফাইং এজেন্ট, এরা কারা? একটা ইমালশন তৈরি হয়েছে, ইমালশন তৈরি হয়েছে মানে তেলে জল, জলে তেল যা হোক একটা হয়েছে। এখন কথা হচ্ছে তেলে জল হোক আর জলে তেল হোক, ওরা কি খুব ভালো ফ্রেন্ড একে অপরের? অবশ্যই ওরা একে অপরের ভালো ফ্রেন্ড নয়, তার কারণ ওরা কিন্তু একে অপরের সঙ্গে মেশে না, একে অপরের সঙ্গে মেশে না। এবারে একজন কমন ফ্রেন্ড এসছে, যে জলটাকেও ধরে রেখেছে, তেলটাকেও ধরে রেখেছে, যাতে জল আর তেল যতটা পারে মিশে থাকে। ওই যে কমন ফ্রেন্ডটা যে দুজনকেই ধরে রেখেছে, তাকে বলা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট বা ইমালশন কারক, যে কিনা দুজনকেই ধরে রেখেছে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে ভালো করে দেখবে। ধরলাম ব্যাপারটা কেমন হচ্ছে, ধরলাম এদিকটা আছে জল আর এদিকটা আছে তেল। এবার এমন একটা জিনিস এই মাঝখানে দেওয়া আছে, এই মাঝখানটা আছে ইমালসিফাইং এজেন্ট বা ইমালশন কারক। ইমালসিফাইং এজেন্ট আছে এই মাঝখানে। এটা কি করছে? এই ইমালসিফাইং এজেন্ট আবার কেমন, এর একটা পোলার দিক আছে, একটা নন পোলার দিক আছে। পোলার দিকটা জলের সঙ্গে যুক্ত, নন পোলার দিকটা তেলের সঙ্গে যুক্ত। এইভাবে ও দুজনের মাঝখানে একটা ব্রিজ তৈরি করে দুজনের মধ্যে অ্যাট্রাকশনটাকে বানিয়ে রেখেছে।
কারণ না হলে কিন্তু এরা একে অপরের সঙ্গে মিশতো না, না মিশলে কিছুক্ষণের মধ্যে এরা কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেত। তো এরা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট, যারা দুদিকের সঙ্গে একটা বন্ড বানিয়ে রেখেছে। তো ইমালসিফাইং এজেন্টদের কেমন হয়, এই এজেন্টগুলোর দুটো পার্ট থাকে মিসেলের মতনই। একটা হচ্ছে তোমার পোলার হেড, যেটা কিনা জলের দিকটার সঙ্গে নিজেকে জুড়ে নেয়, আর একটা থাকে হচ্ছে নন পোলার টেল, যেটা কিনা তেলের দিকটার সঙ্গে নিজেকে বন্ড বানিয়ে নেয়। পোলার হেডটা জলের দিকের সঙ্গে নিজেকে বন্ড বানিয়ে নেয়, নন পোলার দিকটা তেলের দিকের সঙ্গে নিজেকে বন্ড বানিয়ে নেয়। যে ইমালসিফাইং এজেন্টটা জলের পার্টটাকেও, জলের মলিকুল গুলোকেও আটকে রাখে, তেলের মলিকুল গুলোকেও আটকে রাখে, দিয়ে ইমালশনটা স্টে করে, স্টেবল হয়, সেটা ইনশিওর করে। কারণ দুজনকে যদি আটকে রাখা না হয়, দুজনে তো একে অপরের সঙ্গে মিশে না, একটু হিট করলেই দুজনে আলাদা হয়ে যাবে। তাই ইমালশন যখন তৈরি হয়েছে, যাতে ওরা একে অপরের সঙ্গে না মিশলো, প্রপারলি না মিশলো, স্টেবল ভাবে থেকে যায়, তার জন্য একটা ইমালসিফাইং এজেন্ট দেওয়া হচ্ছে, যে দুদিককেই ধরে রাখছে। ওকে, এবার এই এজেন্ট কি কি হতে পারে? এজেন্ট হতে পারে সাবান ও ডিটারজেন্ট জাতীয় জিনিসপত্র, ঠিক আছে। এজেন্ট হতে পারে সালফোনিক অ্যাসিড, এজেন্ট হতে পারে জিলেটিন। এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। এজেন্ট হতে পারে ক্যালসিয়াম কার্বনেট, এজেন্ট হতে পারে রেজিন পাউডার, ঠিক আছে। এরা হচ্ছে তাহলে কি করে, এটা 3 নাম্বার একটা এজেন্ট, 3 নাম্বার একটা জিনিস। জল আছে, তেল আছে, আর ওদের মাঝখানে অ্যাট্রাকশনটা যাতে থেকে যায়, তাই 3 নাম্বার একটা ফ্রেন্ডও আছে। কারণ জল আর তেল একে অপরের সঙ্গে মেশে না, 3 নাম্বার ফ্রেন্ডটা ওদের দুজনকে ধরে রাখার চেষ্টা করছে। কেমন করে ধরে রাখার চেষ্টা করছে সেটা আমরা দেখলাম, যে পোলার দিকটা জলটাকে ধরে রাখে, নন পোলার দিকটা তেলটাকে ধরে রাখে, ঠিক আছে। আমাদের ঠিক আছে, বেশ। তো এই দেখে নাও, এই হচ্ছে এইভাবে ওরা ফাংশন করে। পুরো জিনিসটা ফাংশন কেমন করে করে দেখে নাও। এদিকটা হচ্ছে জল, দেখতেই পাচ্ছ, বইতে এই ছবিটা সম্ভবত নেই মনে হয়, তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দিয়ে ড্র করে রাখতে পারো পরে, ঠিক আছে। এই দিকটা দেখো ভালো করে, এটা জল, পুরো এদিকটা জল, পুরো এগুলো সব জল, জল আছে, ঠিক আছে, জল আছে। আর এদিকটা যে পুরো তেল, এদিকটা পুরো তেল, এই তেল আছে দিকটা। মাঝখানে এই যে এইটা হচ্ছে তোমার ইমালসিফাইং এজেন্ট গুলো, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ইমালসিফাইং এজেন্ট গুলো। ওদিকটা জল, এদিকটা তেল, মাঝখানে ওরা ব্রিজের মতন করে ধরে রাখার চেষ্টা করেছে, ঠিক আছে। এই এজেন্ট গুলোর এই দিকটা হচ্ছে নন পোলার দিক, নন পোলার দিকগুলো তেলের সঙ্গে বন্ড বানিয়েছে, আর এদিকগুলো হচ্ছে যে পোলার দিক, পোলার দিকগুলো জলের সঙ্গে বন্ড বানিয়েছে, দিয়ে পুরো জল আর তেলের মিক্সিংটাকে ধরে রাখার চেষ্টা করেছে, যাতে ইমালশনটা স্টে করে, স্টেবল হয়। আচ্ছা, চলে আসছে এবারে এই সাবান জাতীয় জিনিসগুলো, যেগুলো মিসেল, পুরো পোলারটা মিসেলের উপরে বেসিক্যালি মেনলি। হ্যাঁ বল। অ্যাপে থাকবে সবই, অ্যাপের মধ্যে সব থাকবে। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট, এরা কারা? এরা এই মিসেল গুলো, দেখতে পাচ্ছিস, পরিষ্কার দেখতে পাচ্ছিস মিসেল কেমন করে তৈরি হচ্ছে। তাহলে মিসেলের দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে যারা ইমালসিফাইং এজেন্ট, ওরাও মিসেল, একটা হচ্ছে যারা ক্লিন করছে, সাবান ডিটারজেন্ট, ওরাও কিন্তু মিসেল তৈরি করছে। একটা পোলার পার্ট, এটা নন পোলার পার্ট, পোলার পার্ট আর নন পোলার পার্ট, দেখতেই পাচ্ছি। এবার দেখো, পোলার পার্টটা 3 রকম হতে পারে। পোলার পার্টটা হতে পারে অ্যানায়নিক, এই যে ভালো করে দেখবে, পোলার পার্ট যেটা, ওটা হতে পারে, পোলার পার্টটা একটা অ্যানায়ন, তখন বলবে অ্যানায়নিক। পোলার পার্টটা হতে পারে একটা ক্যাটায়ন, তখন বলবে ক্যাটায়নিক। পোলার পার্টটা হতে পারে না তো ক্যাটায়ন না তো অ্যানায়ন, তখন বলা হবে মলিকিউলার। আর পোলার পার্ট হতে পারে ক্যাটায়ন অ্যানায়ন দুটোই আছে, তখন বলা হবে আয়নিক। সো পোলার পার্ট 4 রকমের হতে পারে, নন পোলারটা তো নন পোলার। তার মানে দেখে নাও, এইটা হতে পারে পোলার, এই হচ্ছে তার নন পোলার। পোলার পার্টটা এখানে আয়নিক, ক্যাটায়নও আছে অ্যানায়নও আছে, এটাকে বলে অ্যাম্ফোটেরিক, আয়নিক বলে বা অ্যাম্ফোটেরিকও বলে, দুজনেই আছে, ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই আছে। তাহলে পোলার পার্টটা হতে পারে ক্যাটায়নিক, অ্যানায়নিক দুজনেই আছে, বলে অ্যাম্ফোটেরিক। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা পোলার, এইটা হচ্ছে নন পোলার চেন, নন পোলার লেজ, টেল। হতে পারে পোলারটা ক্যাটায়নিক, এটা নন পোলার।
হতে পারে পোলারটা অ্যানায়নিক, এটা নন পোলার। হতে পারে পোলারটা ক্যাটায়ন নয়, অ্যানায়ন নয়, মলিকুলার, এবং এটা হচ্ছে তার লেজ। তো 4 রকমের হতে পারে এই পদার্থগুলো, এই সাবস্টেন্স গুলো। এই সাবস্টেন্স গুলো কি কি কাজে ইউজ হচ্ছে? আইদার সাবান ডিটারজেন্ট হিসেবে ক্লিন করার কাজে ইউজ হচ্ছে, মিসেল তৈরি করার জন্য, অথবা ইমালশন গুলোকে স্টেবিলিটি দেওয়ার জন্য। ইমালশন তৈরি হচ্ছে, ওকে স্টেবিলিটি দিতে হবে, তার জন্য ইউজ হচ্ছে। ওকে, কিছু বইতে এক্সাম্পল আছে, দেখো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। সোডিয়াম স্টিয়ারেট, দেখো এক্সাম্পল গুলো ফলো করো। সোডিয়াম স্টিয়ারেট এই হচ্ছে অ্যানায়নিক। সোডিয়াম স্টিয়ারেটে এই হচ্ছে পুরো জিনিসটা, যেখানে দেখতেই পাচ্ছ এটা অ্যানায়ন প্রেজেন্ট আছে আর সঙ্গে লেজ আছে। অ্যানায়ন প্রেজেন্ট আছে, সঙ্গে লেজ আছে, এটা অ্যানায়নিক মিসেল তৈরি হবে। এখানে দেখতেই পাচ্ছ ক্যাটায়নিক, এই একটা ক্যাটায়ন আছে, সঙ্গে পুরো লেজটা আছে। এই যে ক্যাটায়ন আছে, সঙ্গে পুরো লেজটা আছে, ক্যাটায়নিক। এটা হচ্ছে কোন পুরোটা নন আয়নিক। স্যার বিভিন্ন রকমের এক্সাম্পল হতে পারে। অ্যানায়নিক, এগুলো জাস্ট এক্সাম্পল, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তোমার বোঝার জন্য যে অ্যানায়নিক হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, নন আয়নিকও হতে পারে, মানে মলিকুলারও হতে পারে। আচ্ছা বল, এই অবধি পুরোপুরি মাথায় ঢুকে গেছে কিনা? একদম বেসিক জায়গাটা পুরো ঢুকে গেছে কিনা বলো? কারো কোথাও ডাউট থাকলে এখানে বলো। ক্লিয়ার তো? তুলিকা, বিবেক, শুভশ্রী, পূজা, রিমা, স্বপ্নময়, বল পুরো ক্লিয়ার? ওকে, এর পরের যে পোর্শনটা আছে ওটা তো থাকবে হচ্ছে কোলায়েড গুলো। না বসো, এখন কোলায়েড গুলো কেমন করে প্রিপারেশন করা হয় সেই পার্টটা থাকবে, এবং তার সঙ্গে কোলায়েড গুলোর কিছু টিন্ডালেতে এরকম কিছু কিছু কোলায়েড গুলোর কিছু কিছু তোমার স্পেসিফিক ফিচার্স আছে, বৈশিষ্ট্য আছে, সেইগুলোর ডিসকাশন থাকবে। আমি চেষ্টা করছি যদি সম্ভব হয় তোমাদের জানিয়ে দেবো মঙ্গলবার রাত্রেবেলা এই 9:30-10টা থেকে, অথবা বুধবার রাত্রেবেলা 10:30-10টা থেকে। ঠিক আছে, দুদিনের মধ্যে কোনো একদিন আমি তোমাদের সঙ্গে রাত্রেবেলাটা অনলাইন ক্লাস করব, যেখানে কোলায়েডের বাকি যেটুকু আছে সেটুকু ক্লিয়ার করে দেবো। 2 ঘন্টার মতন আরো ক্লাস হলে আমরা বাকি যেটুকু আছে ওটুকু ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আমরা যেটা আইদার মঙ্গলবার রাত্রেবেলা করবো 9:30-10 o'clock-এ অনলাইনে করব, অথবা বুধবার রাত্রেবেলা করবো 9:30 or 10 o'clock-এ অনলাইনে করবো, যাতে পুরো যেটুকু আছে সেটুকু আমাদের ক্লিয়ার হয়ে যায়। বল শুভশ্রী। স্যার বলছি এখানে ইমালসিফাইং এজেন্ট যেটা ওটা বলছেন যে দুটোকেই ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ, তো ওখানে যে তার আগে আপনি আরেকটা বলেছিলেন মানে ওই সাবানের কেসটা যেটা ছিল মিসেল, হ্যাঁ, তো ওটা এটার মধ্যে পার্থক্য কি? দুটোর অ্যাপ্লিকেশন পার্থক্য শুধু, কখনো তো বললাম, কখনো আমাকে ইমালশন গুলোকে স্টেবিলিটি দেওয়ার জন্য, মানে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার এই জিনিসটা কি কি কাজে লাগছে, এই জিনিসটা কখনো কাজে লাগছে ইমালশন গুলোকে স্টেবিলিটি দেওয়ার জন্য, এই মলিকুল গুলো কখনো কাজে লাগছে জামা কাপড়ের ময়লা তোলার জন্য। কাজ একই রকম ভাবেই চলছে, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে। এই কম্পাউন্ড গুলোকেই বলা হয় সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ড বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। ঠিক আছে, এই সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ড গুলো বল। ফার্স্টে যে আমরা ওই জামা কাপড় থেকে যেটা আমরা পড়ছিলাম একটা ইমালসিফাইং এজেন্টের এক্সাম্পল, মানে ও কাজের এক্সাম্পল। এক্স্যাক্টলি ইমালসিফাইং এজেন্টের এক্সাম্পল বলবো না, বলে দিচ্ছি। এই সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্সের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইমালশন গুলোকে স্টেবিলিটি দেওয়া, জল আর তেল দুটোকেই ধরে রেখে। এই সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স গুলোর আর একটা কাজ হচ্ছে জামা কাপড় থেকে ময়লা তোলা, যেরকম সোডিয়াম স্টিয়ারেট যে কাজটা করে। তো সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো অনেক রকম কাজ হতে পারে। 2 রকম কাজ আমরা এখানে স্টাডি করছি। একটা হচ্ছে ইমালশন গুলোকে স্টেবিলিটি দেওয়া, অয়েল আর ওয়াটার পার্টটাকে হোল্ড করে রেখে, আর একটা হচ্ছে জামা কাপড় থেকে সাবান বা ডিটারজেন্ট হিসেবে বিহেভ করে ময়লা তোলার কাজটা করা, মিসেল তৈরি করে। এখানে ওরা বিহেভ করছে অ্যাজ ইমালসিফাইং। তাহলে সাবস্টেন্সের নাম কি মিসেল না, সাবস্টেন্সটার নাম হচ্ছে সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। যদি জিজ্ঞেস করে সোডিয়াম স্টিয়ারেট কেমন সাবস্টেন্স, সোডিয়াম স্টিয়ারেট ইজ আ
সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স। তো সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স, অ্যানায়নিক সাবস্টেন্স। তো সোডিয়াম স্টিয়ারেটের তাহলে কি কি কাজ? সারফেস অ্যাক্টিভ সাবস্টেন্স হিসাবে কখনো কাজ জামা কাপড়ের ময়লা তোলা, যখন আমরা বলছি মিসেল তৈরি করছে। কখনো কাজ ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করা, যখন আমরা বলছি তেলে জল, জলে তেল, এই জাতীয় কোলয়েড গুলোকে স্টেবিলি দিচ্ছে। ঠিক আছে, তো জিনিসটা এইটা, তার দু রকম অ্যাপ্লিকেশন, কখনো ইমালশন কে স্টেবিলাইজেশন দেওয়া, কখনো মিসেল তৈরি করা। এবার কোন পারপাসে আমরা ইউজ করছি তার উপরে ডিপেন্ড করে সেটা কেমন কাজ করবে। ওকে, যেরকম বাড়িতে যে যত রকমের সাবান ইউজ করা হয়, কি কি সাবান ইউজ করছি আমরা? জামা কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেল ইউজ করছি, ভিম বার এসব ইউজ করছি, রিন সুপ্রিম ইউজ করছি, অথবা আমরা ওয়াশিং মেশিনে যে সাবানগুলো ইউজ করছি সার্ফ এক্সেল, যেটা যেটা যা কিছু ইউজ করছি, ডিটারজেন্ট যেগুলো ইউজ করছি, সবগুলোর মেন কম্পোনেন্ট কি? মেন কম্পোনেন্ট হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন কম্পোনেন্ট, সোডিয়াম স্টিয়ারেট সাবানের মেন কম্পোনেন্ট। তবে তুমি জিজ্ঞেস করে স্যার তাহলে গায়ে মাখার যে সাবান, এই সাবান আর এই কাপড় কাচার যে সাবান, সে ডিটারজেন্ট হোক বা নর্মাল সাবান হোক, কি সেম কম্পোজিশন? না, অবশ্যই সেম কম্পোজিশন নয়। গায়ে মাখার সাবানে সোডিয়াম স্টিয়ারেট কিন্তু অতটাও থাকে না, ওখানে একই জিনিস থাকে কিন্তু তখন স্টিয়ারেট থাকে না, সোডিয়াম পামেটেট বললে অন্য ধরনের ওই সারফেস অ্যাক্টিভ এজেন্টই থাকে। কারণ গায়ে তো সেই অয়েলি ডার্টই লাগছে, জামা কাপড়ের যে অয়েলি ডার্ট লাগছে, গায়ে তো সেই অয়েলি ডার্টই লাগছে। তো সেইটাকে তোলার জন্য কম্পোনেন্টের মেইন জিনিসটা এটাই হতে হবে, সারফেস অ্যাক্টিভ কম্পাউন্ড হতে হবে, যার একটা পোলার হেড আছে, একটা নন পোলার টেল আছে। কিন্তু দুটো সাবানের কম্পোজিশন আলাদা। যখন আমরা ভিম বার, রিন সুপ্রিম এদের কথা বলছি, ওখানে সোডিয়াম স্টিয়ারেট ইউজ হচ্ছে কারণ ওটা একটু হার্ড, আর একটু সফট ভার্সন হিসেবে সোডিয়াম পামেটেট ইউজ হচ্ছে, সোডিয়াম ওলিয়েট ইউজ হচ্ছে ফর স্কিন পারপাস, যেটা একটু সফট। বাট দুটোই এই সারফেস অ্যাক্টিভ এজেন্ট, যার একটা পোলার হেড আছে, একটা নন পোলার টেল আছে। ঠিক আছে, বেশ। তাহলে আমাদের কোলাইডের প্রিপারেশন থেকে আমরা তোমাদের মঙ্গলবার রাত্রে বা বুধবার রাত্রে একটা অনলাইন ক্লাস করব, যেখানে বাকি কোলাইডটা শেষ করব। স্যাটারডের ব্যাচকে, সকালের ব্যাচ এবং সন্ধ্যের ব্যাচ, সকালের এবং সন্ধ্যের দুটো ব্যাচকেই বলে রাখছি। নেক্সট স্যাটারডে এক্সাম থাকছে তোমাদের সলিউশন এবং কোলাইড। ওকে, হ্যাঁ বল শুভশ্রী, কি বলছো বলো, বল। মার্কস 35 বা মানে ইন্ডিভিজুয়াল 35, মানে হচ্ছে কোলাইড থেকে 35, আবার তোর সলিউশন থেকে 35, মানে টোটাল 70, 2 ঘন্টা টাইম। নিউমেরিক্যাল সলিউশন অনলি ইনক্লুডেড, কোলাইড থেকে কোনো নিউমেরিক্যাল দেবো না। কোলাইড থেকে একটা দুটো নিউমেরিক্যাল হয়, দেখে নেবো যদিও, বাট কোলাইড থেকে হার্ডলি তুমি 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন পাবে ইন ফাইনাল এক্সাম। তো কোলাইড থেকে নিউমেরিক্যাল দেবো না, সলিউশন থেকে নিউমেরিক্যাল থাকবে, আর সঙ্গে কনসেপচুয়াল কোয়েশ্চেন্সও থাকবে। সলিউশনের পুরো 35 মার্কসের কোয়েশ্চেন থাকবে, কোলাইডের পুরো 35 মার্কসের কোয়েশ্চেন থাকবে। বলো, এমসিকিউ, অল এমসিকিউ, যেরকম তোমাদের বোর্ডে হবে। মঙ্গলবার থাকলে বেটার হতো। ওকে, তাহলে বাকিরা একটু আমাকে কোঅপারেট করে বলো তো, মঙ্গলবার রাত্রেবেলা 10টায়, 9:30 10টায় যদি ক্লাস রাখি, উইল দ্যাট বি ওকে? তাহলে কোলাইডের বাকি পোর্শনটাকে কভার করে নেওয়ার জন্য। বুধবার থাকলে বেটার হয়, বাকিরা একটু বলো। আমি টাইম কিন্তু সেই 10 PM ই বলছি, মঙ্গলবার থাক বুধবার থাক 10 PM ধরে চলছি, দুদিনই হবে। বাকিরা একটু বলো। বুধবার, আচ্ছা, আর কেউ বলো? তুলিকা, বিবেক, রিমা, মিলিমা বলছে বুধবার। তুলিকা, বিবেক, তোর কবে সুবিধা বল? দুদিনের সুবিধা, দুদিনই ছুটি। আর কেউ বলো? ঠিক আছে, তাহলে মঙ্গল বুধে আমি দেখছি কোন দিনটা আমার সুবিধা হয়, যেদিনটা আমার একটু সুবিধা হবে সেদিনটা দেখবো। মঙ্গল বুধ দুদিনের মধ্যে যে কোনো একদিন করবো, যেদিনটাই করবো সেদিনটা জয়েন করে যাও। ঠিক আছে, কোন দিনটা দেখে আমার সুবিধা হয়, মোটামুটি কারোর মঙ্গলের সুবিধা, কারোর বুধের সুবিধা, তো দেখছি আমার কোন দিনটা সুবিধা হয়, সেই জন্য আমি সেটা সোমবার রাত পর্যন্ত বা মঙ্গলবার সকাল পর্যন্ত গ্রুপে জানিয়ে দেবো। যেদিনই হোক না কেন রাত্রেবেলা 9:30 10টার পরেই হবে। তো তখন আই গেস বাড়ি চলে আসবে, কোনো খুব একটা অসুবিধা হবে না। ওকে, চলো তারা আজকে আমরা এখানে প্যাক আপ করছি। কোলাইডের বাকি পোর্শনটা আমরা মঙ্গল বুধবারে শেষ করছি। যেটুকু মার্ক করছি, যেটুকু বলছি, এইটুকুই ভালো করে পড়ে যাও, এক্সট্রা কিছু পড়ার দরকার নেই।